ওকে গাইস, সো আমরা স্টার্ট করি। আমি তো তোমাদের ক্লাস আগেও একটা নিয়েছি, আজকে আবার আরেকটা নেব, আরেকটা ইংলিশ টপিকের উপর। যারা আজকে ফার্স্ট ক্লাস করতেছো তাদের সবাইকে হলো আমি অরোরা, তোমাদের ইংলিশ মেন্টর। আর যারা আজকে সেকেন্ড ক্লাস করতেছো তারা তো চিনে আমাকে, প্লাস যারা কমিউনিটিতে অ্যাক্টিভ তারাও জানে। তো ইয়েস, আজকে আমি তোমাদের যে টপিকটার উপর ক্লাস নেব সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস। সো ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস হচ্ছে মানে এসএতে সবচেয়ে কঠিন যে সাব টপিক গুলো আছে সেটার হোল্ডার। সো লাস্ট ক্লাসে আমি সবচেয়ে ইজি টপিক নিয়ে ক্লাস নিয়েছিলাম, সো ওইটা সবার কাছে ইজি লেগেছে, সেটাই স্বাভাবিক। আজকে সবচেয়ে কঠিন টপিক নিয়ে ক্লাস নিব। তো আজকে ইজি লাগে কিনা সেটা হচ্ছে সবচেয়ে মেইন বিষয়। তো আমরা দেখি যে আমাদের সাব টপিক গুলো কি কি। ফার্স্ট অফ অল আমাদের আছে কমান্ড অফ এভিডেন্স, তারপর আছে সেন্ট্রাল আইডিয়াস এন্ড ডিটেল, আর তারপর আছে ইনফারেন্সেস। তো আমি হচ্ছে লাইক সহজ থেকে কঠিনের বেসিসে এই সিরিয়ালটা করেছি। তো সবচেয়ে সহজ টপিক হচ্ছে মানে এই টপিকের আন্ডারে সবচেয়ে সহজ সাব টপিক হচ্ছে কমান্ড অফ এভিডেন্স। তারপরে এটার থেকে একটু কঠিন হচ্ছে সেন্ট্রাল আইডিয়াস এন্ড ডিটেল, আর তার থেকেও আরেকটু কঠিন হচ্ছে ইনফারেন্স। তো এসএটিতে সবচেয়ে বেশি সময় লাগে সেন্ট্রাল আইডিয়া এন্ড ডিটেল আর ইনফারেন্স, এই দুইটা সাব টপিকে। তো আজকে হচ্ছে আমরা সেটাই শিখবো যে কিভাবে এই দুইটা মানে যতটুকু কম সময়ে সলভ করা পসিবল হয়। আর আমরা সবসময়ই ট্রাই করব যে এই তিনটাই এই তিনটা টপিকই যেন আমরা সবার শেষে সলভ করি। এই তিনটা টপিক সাধারণত থাকে 7 থেকে 14 বা 15 পর্যন্ত, অথবা 6 থেকে 14 বা 15 পর্যন্ত। তো 6 বা 7 থেকে 14 বা 15 পর্যন্ত যে 7টা কোয়েশ্চেন, এই 7টা বা 8টা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন গুলা থাকে হচ্ছে এই সাবটা মানে এই টপিকটার আন্ডারে। এর মধ্যে 3টা সাব টপিকই থাকে। তো আমি ফার্স্ট একেবারে অরিয়েন্টেশন ক্লাসেই আপনাদেরকে বলেছিলাম যে ফার্স্টে আমরা একেবারে শেষের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো সলভ করব, 15 বা 16 থেকে 27 পর্যন্ত। ওগুলাতে গ্রামার কোয়েশ্চেন থাকে, তো ওগুলো আমরা 100% অ্যাকুরেসি নিয়ে সলভ করার ট্রাই করব। তারপর হচ্ছে আমরা 1 নাম্বার কোয়েশ্চেনে চলে যাবো, এন্ড 1 থেকে 7 বা 8 পর্যন্ত সলভ করবো। এন্ড তারপর সবার লাস্টে আমরা যেই টাইমটুকু পাবো সেই টাইমটুকুর মধ্যে আমরা এই কোয়েশ্চেন গুলো সলভ করবো। তো ইয়েস, তখন আমরা ওই কোয়েশ্চেন গুলোতে যখন অনেক কম সময় তাড়াতাড়ি করে শেষ করে ফেলেছি, এন্ড ওই কোয়েশ্চেন গুলো সহজ থাকাতে যেহেতু আমরা অ্যাকুরেসিটাও এনশিওর করেছি, তারপরে আমরা এই কোয়েশ্চেন গুলোতে এক একটাতে মোটামুটি 1.5 মিনিটস এর মতন টাইম পেতে পারি ম্যাক্সিমাম। ঠিক আছে, তারপরেও 1.5 মিনিটসও কিন্তু অনেক কম সময়। কিন্তু আমরা যখন প্র্যাকটিস করব আমাদের ট্রাই করতে হবে 1 মিনিটের মধ্যে এক একটা কোয়েশ্চেন যেন আমরা অ্যাপ্রোচ করতে পারি। ওকে, তো তাহলে আমরা আমাদের সাব টপিক গুলো একটা একটা করে একটু দেখি। ফার্স্ট অফ অল আমাদের আছে কমান্ড অফ এভিডেন্স। এখন কমান্ড অফ এভিডেন্স কোয়েশ্চেন আসলে কোনগুলা, আমাদের কোয়েশ্চেন গুলা আইডেন্টিফাই করতে জানতে হবে। কারণ দেখা যায় যে এসএটিতে ইংলিশের ক্ষেত্রে এক একটা কোয়েশ্চেনের অ্যাপ্রোচ করার স্টাইল এক এক রকম। তো আমরা যদি কোয়েশ্চেন আইডেন্টিফাই না করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো না যে কোন কোয়েশ্চেন আসলে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব। সো কমান্ড অফ এভিডেন্স এর কোয়েশ্চেন কোন রকম? ফার্স্ট অফ অল কমান্ড অফ এভিডেন্স এর ভিতরে আরো দুইটা সাব পার্ট আছে। সো এই দুইটা সাব পার্ট কি কি? সো এটার ভিতরে দুইটা সাব টপিক সাব পার্ট আছে। সাব পার্ট গুলোর মধ্যে একটা হচ্ছে টেক্সচুয়াল কমান্ড অফ এভিডেন্স, আরেকটা হচ্ছে গ্রাফিক্যাল বা ম্যাথমেটিক্যাল। গ্রাফিক্যাল বললেই মেইনলি, গ্রাফিক্যালি আসলে বেশি অ্যাকুরেট। সো এই দুইটার মানে কি? মানে হচ্ছে কমান্ড অফ এভিডেন্সের দুই টাইপের কোয়েশ্চেন থাকে। সেই দুই টাইপের কোয়েশ্চেনের মধ্যে একটা হচ্ছে টেক্সচুয়াল কোয়েশ্চেন বা প্যারাগ্রাফ রিলেটেড কোয়েশ্চেন, আরেকটা হচ্ছে গ্রাফিক্যাল কোয়েশ্চেন বা এখানে গ্রাফ দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। তো আমরা কিভাবে চিনবো যে এটা কমান্ড অফ এভিডেন্সের কোয়েশ্চেন? গ্রাফের গুলো তো আমরা দেখলেই বুঝবো যে হয় গ্রাফ থাকবে, নয়তো চার্ট থাকবে, এরকম কিছু থাকবে। বাট টেক্সচুয়াল গুলো কিভাবে বুঝবো যে এইটা আসলে কমান্ড অফ এভিডেন্সের প্রশ্ন? সেই ক্ষেত্রে টেক্সচুয়াল কোয়েশ্চেন গুলাতে থাকবে যে কোনো একটা ক্লেম থাকবে, সেটা কোনো রিসার্চারের ক্লেম হতে পারে বা কোনো একটা আইডিয়া হইতে পারে, কোনো হাইপোথিসিস হইতে পারে, কোনো একটা আর্গুমেন্ট হইতে পারে, এরকম কোনো একটা কিছু থাকবে, একটা ক্লেম থাকবে।
সেই ক্লেমটাকে সাপোর্ট করে মানে অপশনে থাকবে সেই ক্লেমগুলোর কোনো সাপোর্টিং স্টেটমেন্ট বা অপোজিং স্টেটমেন্ট বা সেই ক্লেম রিলেটেড কোনো একটা স্টেটমেন্ট থাকবে, ঠিক আছে? তো তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা টেক্সচুয়াল কমান্ড অফ এভিডেন্সের কোয়েশ্চেন? একটা ক্লেম থাকবে এন্ড সেই ক্লেমের উপর সেই ক্লেমকে ভেরিফাই করে বা ইভ্যালুয়েট করে আমাদের একটা স্টেটমেন্ট দিতে হবে। ওকে, সো আমরা তাহলে একটু কোয়েশ্চেন গুলো দেখি। এই যে জাস্ট আমি কয়েকটা কোয়েশ্চেন একটু দেখাই যায়। এই যে ফার্স্টে এই কোয়েশ্চেনটা দেখি, এখানে বলছে যে which finding if true would most directly support Parrot হ্যাঁ প্যারেডস আর্গুমেন্ট, ঠিক আছে? সো একটা আর্গুমেন্টকে সাপোর্ট করতে বলতেছে। তারপর আরেকটা কোয়েশ্চেন দেখি, এখানে বলছে যে মোস্ট ডিরেক্টলি সাপোর্ট রিসার্চার্স হাইপোথিসিস, তার মানে একটা রিসার্চারের হাইপোথিসিসকে সাপোর্ট করতে বলতেছে। এখানে কি বলতেছে? এফেক্টিভলি ইলাস্ট্রেটস দ্য ক্লেম, ক্লেমকে ইলাস্ট্রেট করতেছে কোথায় সেটা বলতেছে। তো তার মানে কি যে প্রত্যেকটাতেই একটা ক্লেম আছে, ক্লেম সেটা যে কোনো আকারে হইতে পারে, ক্লেমটা কোনো আর্গুমেন্ট বা কোনো হাইপোথিসিস বা কোনো রিসার্চ আকারে আসতে পারে, বাট একটা ক্লেম থাকবে এন্ড সেই ক্লেমকে হয় সাপোর্ট করবে, নয়তো উইকেন করবে, নয়তো অপোজ করবে, ডিনাই করবে, মানে যে কোনো একটা কিছু ক্লেমের উপর বেসড করে হবে। ওকে, তো আমরা বুঝলাম যে কোয়েশ্চেনটা কি ধরনের, আমরা কোয়েশ্চেন আইডেন্টিফাই করা শিখলাম। এটা হচ্ছে একটা অনেক বেশি ইম্পর্টেন্ট পার্ট। তারপরে আমরা কি করব? তারপর আমরা এখন দেখব যে কিভাবে আমরা এই কোয়েশ্চেন গুলো আসলে অ্যাপ্রোচ করব। সো আমরা দেখি কিভাবে অ্যাপ্রোচ করব। তো এই টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একেবারে প্রথমে যে কোয়েশ্চেনটা আছে, আমি যে কোয়েশ্চেনগুলো এতক্ষণ ধরে পড়লাম, এই যে এখানে যে ক্লেমটাকে আসলে কি করতে বলতেছে সেটা যে লেখা আছে একদম লাস্ট লাইনে প্যারাগ্রাফের পরে, সেটা হচ্ছে আমাদের মেইন কোয়েশ্চেন। প্রথমে আমাদের সেই কোয়েশ্চেনটা পড়তে হবে এন্ড দেখতে হবে যে কোয়েশ্চেনে কি চাইছে। যেমন এখানে কোয়েশ্চেনে বলছে যে সাপোর্ট প্যারেটস আর্গুমেন্ট, তার মানে কি আমাদের প্যারেটস আর্গুমেন্টটা কি সেটা জানতে হবে এন্ড সেটা সাপোর্টিং একটা স্টেটমেন্ট বের করতে হবে। সো আমরা সেটাই করব, প্রথমে আমরা কোয়েশ্চেনটা পড়ব। কোয়েশ্চেনটা পড়ার পরে তারপর আমরা কি করব, যে কি চাইছে কোয়েশ্চেনে সেটা আইডেন্টিফাই করব। যে জিনিসটা চাচ্ছে সেটা আমরা আইডেন্টিফাই করব, যে আসলে কি জানতে চাচ্ছে, সাপোর্ট নাকি ডিনাই বা যে কোনো কিছু হতে পারে। ওকে, সো আমরা কি জানতে চাচ্ছি সেটা দেখলাম। আইডেন্টিফাই করার পরে আমরা প্যাসেজে গিয়ে খুঁজে বের করব যে যে কিওয়ার্ডটা এখানে আছে, যে এখানে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে প্যারেন্টস আর্গুমেন্ট, এটাকে সাপোর্ট করতে হবে। সো আমরা দেখব যে প্যারেন্টস আর্গুমেন্ট ওয়ার্ডটা প্যাসেজের কোথায় আছে, বা এই ওয়ার্ডটা না থাকলেও সিমিলার কিছু কোথায় আছে। যেমন এই যে আমি 1 মিনিট না, আমি 2-3 সেকেন্ডের মধ্যে এখানে ফাইন্ড আউট করে ফেললাম যে এই যে এখানে আছে যে স্কলার সাচ অ্যাজ আমেরিকো প্যারেন্টস বাই কন্ট্রাস্ট আর্গুড দ্যাট, ঠিক আছে? সো আমি এখানে মার্ক করে ফেললাম বা আইডেন্টিফাই করে ফেললাম যে আসলে আমাদের কোথায় আছে। তো তারপরে কি করতে হবে? ওকে, তো তারপর কি করব যে এইটা আমরা প্যারাগ্রাফ থেকে ফাইন্ড আউট করার পরে গিয়ে প্যারাগ্রাফে আমরা ক্লেমটা ফাইন্ড আউট করবো এন্ড ক্লেমটা পড়লাম, পড়ে বুঝলাম যে ওকে এই ক্লেমটা দিয়ে এটা বুঝাচ্ছে। তারপর আমাদের কোয়েশ্চেনটা মাথায় আছে যে কোয়েশ্চেনে কি বলতেছে, কোয়েশ্চেনে কি আসলে আমাদেরকে হচ্ছে কি বলে সাপোর্ট করতে বলতেছে নাকি ডিনাই করতে বলতেছে। তো ওইটা আমরা জানি, যেহেতু জানি সেহেতু আমরা এটা পড়ার পরেই আমরা বুঝতে পারবো যে কি টাইপের, মানে এটা সাপোর্ট করলে স্টেটমেন্টটা কি টাইপের হবে। তো তারপরে যে আমরা প্যাসেজটা পড়ে যেটা বুঝলাম সেটা সাপোর্টিং স্টেটমেন্টটা কোন অপশনে আছে, তারপর আমরা অপশনে চলে যাবো এন্ড অপশন চেক করব। তো এই 4টা স্টেপে আমরা হচ্ছে একটা কোয়েশ্চেন অ্যাপ্রোচ করব। সবাই বুঝতে পারছি যে কোয়েশ্চেনের কোন কোন পার্ট কখন কখন দেখতে হবে। ফার্স্টেই প্যারাগ্রাফ ধরে শুরু থেকে প্যারাগ্রাফ পড়া যাবে না। ফার্স্টে প্যারাগ্রাফটার কোয়েশ্চেনটা দেখতে হবে, কোয়েশ্চেনটা দেখার পরে সেই প্যারাগ্রাফটার যেই ক্লেমটা আছে বা হচ্ছে যেই কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা আসলে প্যাসেজের কোথায় আছে সেটা বের করতে হবে।
বের করার পরে সেই প্যাসেজের ওই যে ওই ক্লেমটা আসলে কি বলছে বা ক্লেমটা কি সেটার ভাবার্থটা বুঝতে হবে। বুঝার পরে তারপর ওইটার সাপোর্টিং স্টেটমেন্টটা বা ওটার ডিনাইং স্টেটমেন্টটা কোন অপশনে আসছে সেটা বলতে হবে। মানে সেটা চেক করতে হবে। তো চেক করে যেটা মিলে যাবে বা যেটা সবচেয়ে বেশি মিলে যাবে সেটাই হচ্ছে আমাদের আনসার। আমি ফার্স্টে সলভ করে দিব কয়েক কিছু, তারপরে আপনাদেরকে সলভ করতে দিব। তো ইয়েস, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো আমরা বুঝেই গেছি যে কিভাবে কি করতে হবে। ফার্স্টে কোয়েশ্চেনটা পড়বো, মোস্ট ডিরেক্টলি সাপোর্ট প্যারেন্টস আর্গুমেন্ট। তো প্যারেন্টস আর্গুমেন্টটা এখন বের করবো। এই যে scholars such as Americo Perez by contrast argued that, আচ্ছা এখানে একটা কনজাংশন আসছে, এই কনজাংশনটা হচ্ছে বাই কন্ট্রাস্ট। এরকম কোন একটা কনজাংশন যদি থাকে সেন্টেন্সের শুরুতে বা এরকম মিডলে অথবা শেষে, তাহলে আমরা যেটা করব যে আমরা একটু এক লাইন আগে থেকে পড়া শুরু করব। তাহলে আমাদের কনটেক্সটটা ক্লিয়ার হবে যে আসলে কিসের কন্ট্রাস্টে সে আর্গিউ করতেছে বা আর্গুমেন্টটা কোন, মানে একটা স্টেটমেন্টকে আর্গিউ করে তো সে আরেকটা স্টেটমেন্ট দিতে, তো কোন স্টেটমেন্টটাকে আর্গিউ করছে সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন একটু এক লাইন আগে থেকে পড়া শুরু করব। স্টার্ট করি। এক লাইন আগে বলতে এই যে স্কলার সাচ আস, এখান থেকে পড়া শুরু করব। তো কি বলছে যে স্কলার সাচ আস অরেলিও Espinosa claims that Mexican American folklore derived largely from the folklore of Spain, which ruled Mexico and what is now the southwestern United States from the 16th to early 19th century. বড় একটা সেন্টেন্স ছোট ছোট করে ভাগ করার ট্রাই করি, দেখি কি বলছে। এই যে এই স্কলারটা ক্লেম করছে, কি ক্লেম করছে যে মেক্সিকান আমেরিকান ফোকলোর লার্জলি ফ্রম দ্য ফোকলোর অফ স্পেন। তার মানে মেক্সিকান আমেরিকান যে ফোকলোরটা আছে সেটা স্পেনে যে ফোকলোরটা, ফোকলোর মানে হচ্ছে লোককাহিনী বা লোকগাথা যেটা, সো ওইটা আসলে স্পেনের ফোকলোর থেকে অনেক বেশি আসছে। মানে আমাদের যেরকম বাংলা ভাষা আমরা বলি যে সংস্কৃত থেকে অনেক বেশি আসছে, ওই রকম আর কি, যে স্পেনের ফোকলোর থেকে মেক্সিকান আমেরিকান ফোকলোরটা অনেক বেশি আসছে। তারপর কি বলছে যে which ruled, আচ্ছা স্পেন which ruled Mexico and what is now southwestern United States from the 16th to 19th century। আচ্ছা, সো এখানে বলছে যে স্পেনের ফোকলোর থেকে বেশি আসে। তারপর আর কি স্পেন হচ্ছে মেক্সিকোকে রুল করছে এন্ড স্পেন হচ্ছে সাউথ ওয়েস্টার্ন ইউনাইটেড স্টেট, ও সরি, রুল মেক্সিকো এন্ড সাউথ ওয়েস্টার্ন ইউনাইটেড স্টেট। তার মানে কি এই স্পেন হচ্ছে মেক্সিকোকে রুল করছে আর ইউএস এর যে সাউথ ওয়েস্ট পার্টটা আছে ওইটাকে রুল করছে ফ্রম দ্য 16th টু আর্লি 19th সেঞ্চুরি। ঠিক আছে, 16th টু 19th মানে অনেক আগে স্পেন হচ্ছে মেক্সিকান মেক্সিকান আমেরিকা সরি হ্যাঁ মেক্সিকান আমেরিকাকে রুল করছে। সেই কারণে স্পেন থেকে ফোকলোর অনেক বেশি মেক্সিকান আমেরিকার মধ্যে ঢুকে গেছে। যেমন বাংলাদেশ কি হচ্ছে ব্রিটিশরা রুল করছে, তারপর হচ্ছে যতগুলো কান্ট্রি বাংলাদেশকে রুল করছে, তাদের যে সংস্কৃতি বা তাদের যে কালচার গুলো সেগুলো কিন্তু আমাদের দেশের মধ্যে ঢুকে গেছে। তো ওইটাই এখানে বলছে যে স্পেন যেহেতু মেক্সিকো আমেরিকাকে রুল করছে সেহেতু স্পেনের ফোকলোরটা বা স্পেনের কালচারটা ঢুকে গেছে মেক্সিকান আমেরিকার মধ্যে। ঠিক আছে, তো এতটুকু আমরা বুঝলাম। এইটা হচ্ছে এই স্কলারটার ক্লেম। এখন এটাকে আর্গিউ করবে, এটার অপোজিটে একটা কথা বলবে। কি বলে দেখি? প্যারেজ, আমেরিকো প্যারেজ, যার কথা নিয়ে আমাদের আসলে কাজ, এটা নিয়ে কিন্তু আমাদের আসল কাজ না, আমাদের এটার আর্গুমেন্ট নিয়ে আসল কাজ। আচ্ছা, সে কি বলছে যে while the Spanish influence is undeniable, Mexican American folklore is mainly the product of the ongoing interaction of various cultures in Mexico and United States. ওকে, তো এখানে কি বলছে যে স্প্যানিশ ইনফ্লুয়েন্স আছে মেক্সিকান আমেরিকান কালচারের মধ্যে, কিন্তু সরি ফোকলোরের মধ্যে, কিন্তু এইটা মানে এইটা থেকেই সবচেয়ে বেশি আসে নাই, যেটা হচ্ছে ওরা বলছে যে ডিরাইভ লার্জলি, আসলে না, এটার ইনফ্লুয়েন্স কিছুটা আছে কিন্তু এটা মেইনলি আসছে কোথা থেকে, অনগোয়িং ইন্টারাকশন অফ ভেরিয়াস কালচার ইন মেক্সিকো অ্যান্ড ইউনাইটেড স্টেটস। অনগোয়িং ইন্টারাকশন মানে হচ্ছে রিসেন্ট যে ইন্টারাকশন হচ্ছে মেক্সিকো আর ইউনাইটেড স্টেটস এর মধ্যে, ওই ইন্টারাকশন থেকে মেক্সিকান আমেরিকান ফোকলোরটা আসছে। ঠিক আছে, ইন্টারাকশন মানে সেটা সোশ্যাল ইন্টারাকশন হইতে পারে, কালচারাল ইন্টারাকশন হইতে পারে, পলিটিক্যাল ইন্টারাকশন হইতে পারে, সব টাইপের ইন্টারাকশন মিলে
এখন যে রিসেন্ট টাইমসে যে ইন্টারাকশন গুলো হচ্ছে, স্পেন কিন্তু অনেক আগে রুল করে গেছে, ঠিক আছে? স্পেন হচ্ছে সেই ১৬০০ থেকে ১৯০০ সাল পর্যন্ত রুল করছে। সেটা না, ওইটার কিছুটা আছে, কিন্তু তার থেকে অনেক বেশি আছে যে ওদের রিসেন্ট টাইমে মেক্সিকো আর ইউএস এর মধ্যে যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশন থেকে। তাহলে এখন ওর আর্গুমেন্টটা কি দাঁড়াইলো? ওর আর্গুমেন্টটা হচ্ছে যে স্পেন যে আগে থেকে যে মানুষ বলতেছিল বা অন্য আরেকজন যে বলছে যে স্পেন থেকেই হচ্ছে সবচেয়ে বেশি আসছে মেক্সিকান আমেরিকান ফোকলোর, বাট সেটা ট্রু না। ট্রু হচ্ছে যে আসলে এই যে ওদের মেক্সিকো আর আমেরিকার মধ্যে যে ইন্টারাকশনটা হয়েছে, সেই ইন্টারাকশনের কারণে, তাও আবার রিসেন্ট টাইমসে যে ইন্টারাকশন হয়েছে, সেই ইন্টারাকশন থেকেই ফোকলোরটা আসছে। ওকে, সো আমরা এখন এইটাই চেক করবো অপশনে, যে অপশনে কোথায় বলতেছে যে মানে এই আর্গুমেন্টটার কোথায় একটা সামারি আছে, বা এটা কি সাপোর্ট করে আরেকটা স্টেটমেন্ট দিচ্ছে। ওকে, এতে কি বলছে? এতে বলছে যে দ্য ফোকলোর দ্যাট দ্য ethnographers collected included several songs written in the form of decima, a type of poem originated in late 16th century Spain. আচ্ছা, সো এখানে কি বলছে যে ওরা মানে এথনোগ্রাফার যারা হচ্ছে এসব এথনিক ফোকলোর নিয়ে গবেষণা করে, ওরা হচ্ছে অনেকগুলা সং পাইছে। ওই সং গুলা স্পেনের, মানে ওই সং গুলার অরিজিন ছিল স্পেনের ফোকলোর, সেই ১৬০০ সালের স্পেনের ফোকলোর। এটা কি হচ্ছে আমাদের আর্গুমেন্টটাকে সাপোর্ট করতেছে? করতেছে না, কিন্তু এটা হচ্ছে ফার্স্ট ক্লেমটাকে সাপোর্ট করতেছে যে হ্যাঁ, এই ফোকলোরটা স্পেন থেকে আসছে। কিন্তু আমাদের কিন্তু এটা আর্গুমেন্ট না, আমাদের আর্গুমেন্ট হচ্ছে স্পেন থেকে আসলে তেমন একটা আসে নাই, বরং আসছে ইন্টারাকশন থেকে। তো এটা অ্যান্সার না। তারপর কি বলছে? বলছে যে বিতে দেখি, much of the folklore that the ethnographers collected had similar elements from region to region. আচ্ছা, এখানে বলছে যে এই ফোকলোর গুলা যে কালেক্ট করছে এথনোগ্রাফাররা, ওখানে অনেকগুলো সিমিলার এলিমেন্ট ছিল রিজিয়ন টু রিজিয়ন, মানে বেশ কিছু রিজিয়নের সাথে সিমিলার এলিমেন্ট ছিল। এখন আমাদের অন্য কোনো রিজিয়নের কথা কিন্তু এখানে আসেই নাই, সো এটা ইরেলেভেন্ট। রিজিয়ন নিয়ে এখানে কোনো কথা বলে নেই, সিমিলারিটি নিয়েও কথা বলে নেই, তো এটা বাদ। সো আমরা এ আর বি বাদ দিয়ে দিই, এ বাদ, বি বাদ। তারপর কি সিতে কি বলছে যে মোস্ট অফ দ্য ফোকলোর দ্যাট দ্য এথনোগ্রাফার্স কালেক্টেড ওয়াজ প্রিভিয়াসলি আননোন টু স্কলার্স। আচ্ছা, স্কলারদের কি সেটা নোন ছিল নাকি আননোন ছিল, সেটা কিন্তু আমাদের জানারও বিষয় না, আর সেটা কিন্তু এই প্যাসেজেও আসেনি। এইটা আমাদের কোনো রিলেভেন্ট কথাবার্তা না। আমাদের স্কলাররা জানতো কি জানতো না সেটা দিয়ে কোনো কাজ নেই। আমাদের কাজ আছে কি নিয়ে? কোথা থেকে আসলে ফোকলোরটা আসছে সেটা নিয়ে। ওকে, তাহলে সিও বাদ। তারপর ডি নাম্বার, ডিতে কি বলছে যে মোস্ট অফ দ্য ফোকলোর দ্যাট দ্য এথনোগ্রাফার্স কালেক্টেড কনসিস্টেড অফ করিডোরস, ওকে, ব্যালান্স অ্যাবাউট হিস্টোরি অ্যান্ড সোশ্যাল লাইফ অফ আ ক্লিয়ারলি রিসেন্ট অরিজিন। আচ্ছা, এখানে অনেকগুলা কথা বলছে। ফার্স্টে বলছে যে ওই যে ওরা যে ফোকলোর গুলা কালেক্ট করছে, সেটা হচ্ছে সেখানে করিডোরস ছিল। এখন করিডোরসটা কি? করিডোরস হচ্ছে ব্যালান্স অ্যাবাউট হিস্টোরি অ্যান্ড সোশ্যাল লাইফ অফ আ ক্লিয়ারলি রিসেন্ট অরিজিন। আমাদের কিন্তু অনগোয়িং ইন্টারাকশনস বলছে, যেহেতু অনগোয়িং বলছে তার মানে রিসেন্ট অরিজিন থেকেই আসবে। ওকে, এখন তারপর কি বলছে? হিস্টোরি অ্যান্ড সোশ্যাল লাইফ। হিস্ট্রি, সোশ্যাল লাইফ, পলিটিক্যাল লাইফ, রিলিজিয়াস লাইফ, এগুলো সবই কিন্তু একটা ইন্টারাকশন। আমি হচ্ছে ফার্স্টেই বললাম যে ইন্টারাকশন মানে কি, একটা সোসাইটির সাথে আমার সব টাইপের আদান প্রদান, ঠিক আছে? সো সেটা হিস্টোরিক্যাল ইন্টারাকশনস হইতে পারে, সেটা সোশ্যাল ইন্টারাকশন হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো তার মানে এখানে হচ্ছে ওই ইন্টারাকশনের কথাটা বলতে, যেহেতু হিস্টোরি অ্যান্ড সোশ্যাল লাইফের কথা বলছে, তারপর কি বলছে? অফ আ ক্লিয়ারলি রিসেন্ট অরিজিন। রিসেন্ট অরিজিন মানে আমাদের সেই স্পেনের কথা বলে নাই, তার মানে স্পেন থেকে আসে নাই, কারণ স্পেন অনেক আগে। আসছে কোথা থেকে? রিসেন্ট টাইমস থেকে, তার মানে অনগোয়িং ইন্টারাকশন থেকে। তাহলে ডি হচ্ছে আমাদের মোস্ট কারেক্ট আনসার। আর বাকি তিনটা যেহেতু একেবারেই হচ্ছে না, তো ডি আমাদের সবচেয়ে অ্যাকুরেট। বুঝে গেছে ক্লিয়ার সবাই? আই হোপ আপনারা সবাই এই কোয়েশ্চেনটা বুঝতে পারছেন। ওকে, পরেরটাতে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 2 সিমিলার, দেখি কি বলছে। ফার্স্ট দিয়ে একেবারে কোয়েশ্চেনে চলে যাব। কোয়েশ্চেনে কি বলছে? মোস্ট ডিরেক্টলি সাপোর্ট রিসার্চার্স হাইপোথিসিস। তার মানে কোন একটা রিসার্চারের হাইপোথিসিস আছে, ওইটাকে সাপোর্ট করে একটা স্টেটমেন্ট দিতে হবে। আমরা এখন রিসার্চার্স হাইপোথিসিসটা খুঁজে বের করব। রিসার্চার, এই যে which has led a team of researchers. ওকে, এটা আমরা এই সেন্টেন্সটার শুরু থেকে আসি।
এই যে স্টাডিজ থেকে ওকে studies have found a positive correlation between the depth that various piezophils inhabit and concentration of a compound called trimethylene N oxide in their muscle tissue. Okay. Which has led a team of researchers to hypothesize that TMAO reduces water compressibility. ওকে এত আগে থেকে না পড়লেও হয়তো এখানে হাইপোথিসিসটা ডাইরেক্ট বলে দিতে হাইপোথিসিস কি TMAO reduces water compressibility তার মানে কি TMAO হচ্ছে কোন একটা ইনগ্রেডিয়েন্ট বা এই যে কোন একটা কম্পাউন্ড ট্রাইমেথিলিন এন অক্সাইড এটা কি করে ওয়াটারের কম্প্রেসিবিলিটিটা রিডিউস করে কম্প্রেসিবিলিটিটা কি ওয়াটারের মলিকিউল গুলোর শেপ চেঞ্জ হবে ওয়াটারটা কম্প্রেস হয়ে যাবে ওয়াটার মলিকিউল হ্যাঁ মলিকিউল না অ্যাটম গুলো না অ্যাটম না হ্যাঁ মলিকিউল গুলোরই ঠিক আছে ওয়াটারের মলিকিউল গুলোর শেপ চেঞ্জ হবে এগুলো কম্প্রেস হয়ে যাবে তো এই জিনিসটাকে রিডিউস করে তার মানে কি মলিকিউল গুলো বা ওয়াটারের হচ্ছে শেপটা সেম থাকবে কম্প্রেস হবে না অথবা আরেকটা জিনিস হইতে পারে যে কম্প্রেস না হয়ে এটা এক্সপ্যান্ড হইতে পারে তো আমরা এটাই দেখবো যে আমাদের সাপোর্টিং ক্লেমে এটা বলতেছে যে হ্যাঁ টিএমও থাকার কারণে টিএমএও থাকার কারণে আমাদের ওয়াটারের কম্প্রেসিবিলিটিটা কমে গেছে কি হয়েছে ওয়াটারটা স্টেবল আছে কোনো চেঞ্জ আসে নাই অথবা ওয়াটার এক্সপ্যান্ড হয়েছে মানে কম্প্রেসার অপোজিট হয়েছে ওকে এটা আমরা দেখি কোথায় আছে এতে কি বলছে ওয়াটার মলিকিউলস আর ফাউন্ড টু বি impervious to TMAO even when water molecules tetrahedral configuration has been distorted by high pressure. Okay. So কি বলছে যে TMAO এর সাথে রিঅ্যাক্ট করতেছে কিন্তু রিঅ্যাক্টটা কিভাবে করতেছে এই মলিকিউলের যে টেট্রাহেড্রাল কনফিগারেশন এটা ডিস্টর্টেড হয়ে যাচ্ছে তার মানে এটা ভেঙে যাচ্ছে TMAO থাকার পরেও এটা হাই প্রেসারের কারণে ডিস্টর্টেড হয়ে ভেঙে যাচ্ছে তো ভেঙে যাওয়া কিন্তু কম্প্রেসিবিলিটির কমানো না এটা হচ্ছে মানে হাই প্রেসার দিচ্ছে তার মানে এটাও কম্প্রেস করে এটাকে একেবারে ডিস্টর্ট করে দিচ্ছে কম্প্রেস করতে করতে সো এইটা বরং এখানে যে রিডিউসেস বলছে রিডিউসেসটাকে আসলে এটা অপোজ করতেছে এখানে তো রিডিউস করতেছে না এখানে বরং ওয়াটারের কম্প্রেসিবিলিটিটাকে বাড়ায় দিচ্ছে সো এ হবে না আমাদের রিডাকশন লাগবে বিতে কি বলছে examination of TMAO's molecular structure shows that TMAO molecules retain their shape even as pressure increase আচ্ছা এইটা একটু কনফিউজিং এখানে এই যে retain their shape even as pressure increases তার মানে কি ওরা কম্প্রেসও হচ্ছে না কিছু হচ্ছে না ওরা ওদের শেপটা ধরে রাখতেছে প্রেসার ইনক্রিজ হওয়ার পরেও কিন্তু কারা শেপটা ধরে রাখতেছে শেপটা ধরে রাখতেছে টিএমএও মলিকিউল আমাদের তো ওদের শেপ ধরে রাখার দরকার নেই আমাদের দরকার হচ্ছে ওয়াটারের শেপ ধরে রাখা ওয়াটারের কম্প্রেশন ক্ষমতা কমে যেতে হবে ওয়াটারের শেপ ধরে রাখতে হবে টিএমএও শেপ ধরে রাখলেও আমাদের কিছু আসে যায় না না রাখলেও আমাদের কিছু আসে যায় না তো এটাও বাদ ওয়াটার নিয়ে কাজ এখানে ওয়াটারের কথা আসেই না সিতে কি বলছে a positive correlation is found between concentration of TMAO and the rate at which water's molecular structure compresses as pressure increases এত কিছু পড়ারই দরকার নেই দেখতেই পাচ্ছি যে water's molecular structure compresses as pressure increases মানে TMAO থাকলে ওয়াটারের যে মলিকিউলার স্ট্রাকচারটা আছে ওইটা কম্প্রেস হয় প্রেসার ইনক্রিজ হলে সো আবার উল্টা কথা বলতেছে আমাদের তো কম্প্রেশন দরকার নেই আমাদের দরকার যে কম্প্রেশন হয় না এটা বলা সো এটাও বাদ এখানে বলতেছে কম্প্রেশন হয় আসলে তো কম্প্রেশন হয় না দিদি কি বলছে সব কি ডি হচ্ছেন স্যার আচ্ছা দিদি কি বলছে analysis of water's molecular structure under high pressure reveals that hydrogen bonds are more stable when TMAO is present than when it is not হাইড্রোজেন স্ট্রাকচার মানে কি ওই যে পানির স্ট্রাকচার পানির মধ্যেই তো হাইড্রোজেন বন্ডস আছে ওকে আচ্ছা পানির এই হাইড্রোজেন বন্ড দিয়ে শুধু পানিই বুঝাইছে টিএমএও বুঝায় নাই কারণ টিএমএও এর মধ্যে কোনো হাইড্রোজেন নাই তাহলে কি এই যে হাইড্রোজেন বন্ডস তার মানে এটা পানির বন্ড এটা কি হয়েছে আর মোর স্টেবল when TMAO is present তার মানে TMAO থাকলে হাইড্রোজেন বন্ড স্টেবল থাকে পানি কম্প্রেস হয় না বা হাইড্রোজেন বন্ড কম্প্রেস হয় না তাহলে ডি হচ্ছে আমাদের একমাত্র অ্যান্সার যেটা রিলেভেন্ট বাকিগুলো উল্টা কথা বলতেছে বুঝে গেছে তিনটা এলিমিনেট করার পরে এমনিতেই বোঝা যায় যে হ্যাঁ ডি হওয়ার চান্সই সবচেয়ে বেশি
আর যখন ডি মিলে যাবে তখন তো বুঝাই যায় যে হ্যাঁ ডি হবে, আর যদি ডি না মিলে তখন সবগুলো আরেকবার একটু চেক করতে হবে। ক্লিয়ার সবাই? তো আমি তাহলে আপনাদেরকে একটু করতে দেই, একটা আপনারা করেন। আচ্ছা, এটা পোয়েম। এখানে মানে পোয়েম দেখে আপনাদের মনে হইতে পারে যে একটু অন্যরকম। আসলে অন্যরকম কিছুই না। আপনারা একটু পরে ট্রাই করেন ১ মিনিট। তারপরে আমি হচ্ছে করে দিলেই দেখবেন সবই। ওকে, সো দেখি আমরা কি বলছে। In the poem, the speaker describes having. In the poem, the speaker describes having contradictory feelings while experiencing the sights and sounds of spring day. Okay, তার মানে কি? এখানে আমাদের একটা কন্ট্রাডিক্টরি ফিলিং দেখাইতে হবে। ও হচ্ছে সাইটস এন্ড সাউন্ডস যখন উপভোগ করতেছিল বা এক্সপেরিয়েন্স করতেছিল, তখন ওর একটা কন্ট্রাডিক্টরি ফিলিংস হচ্ছিল। সেটা একটা হ্যাপি ফিলিংস হতে পারে, একটা স্যাড ফিলিংস হতে পারে, বা একটা ফ্রাস্ট্রেটিং বা একটা অ্যাফ্রেইড ফিলিংস, স্কেয়ারি ফিলিংস, এক্সাইটেড আর স্কেয়ারি এরকম হতে পারে আরকি। সো একটা ফিলিংস থাকবে একরকম, আরেকটা ফিলিংস থাকবে যেটা অপোজিট রকম। তো ওইটা আমাদের কোন কি বলে কোন অপশনে আছে আমরা চেক করি। এতে কি বলছে? True primrose tufts in that sweet bower, the periwinkle trailed its wreaths, and 'tis my faith that every flower enjoys the air it breathes. Okay. So এখানে আসলে হচ্ছে কোন এখানে আসলে মানে শুধু ও সাইটটা যে এক্সপেরিয়েন্স করতেছিল সেটার একটা ইয়ে দিচ্ছে, কি বলে? সেটার একটা ডেসক্রিপশন দিচ্ছে। এখানে ওর কোন ফিলিংস এর কথা আসেনি। ওকে। তারপরে কি? বি নাম্বার। বি তে কি বলছে? আচ্ছা এবার। বি তে কি বলছে? The budding twigs spread out their fan to catch the breezy air, and I must think, do all I can, that there was pleasure there. উম, এখানেও হচ্ছে ওর শুধু হ্যাপি ফিলিংসটা আসছে আর এক্সপেরিয়েন্স আসছে, কোনো কন্ট্রাডিকশন আসেনি, যে প্লেজারের কথা বলেই দিছে, সো হ্যাপি ফিলিংস আসছে। দিতে কি বলছে? The birds around me hopped and played, their thoughts I cannot measure, but the least motion which they made, it seemed a thrill of pleasure. একেবারে খুশি আর খুশি। এখানে সব হচ্ছে খুব বেশি হ্যাপিনেস এর কথা বলছে। এখানেও কোনো কন্ট্রাডিকশন নেই। দিতে কি বলছে? I heard thousand blended notes while while in a grove I sat reclined, in that sweet mood when pleasant thoughts bring sad thoughts to the mind. ওকে, তো ফার্স্টে হচ্ছে থাউজেন্ড ব্লেন্ডেড নোটস এর কথা বলছে, তারপর একটা গ্রোভের কথা বলছে। সো ওর যে হচ্ছে গ্রিভ করতেছে সেটার কথা বলছে। তারপর আবার বলছে যে সুইট মুড এর কথা, তারপরের সেন্টেন্সে আবার বলছে স্যাড থটস এর কথা। তার মানে ওর একটা সুইট বা একটা হ্যাপি ইমোশন আসতেছে, আবার তারপরে একটা স্যাড ইমোশন আসতেছে। তো ডি ইজ দ্য কারেক্ট। তো আমরা এতক্ষণ ধরে যেটা করছি সেটা হচ্ছে টেক্সচুয়াল পার্ট। তো এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে গ্রাফিক্যাল বা গ্রাফ রিলেটেড পার্ট। তো এইটারও অ্যাপ্রোচ করার সিস্টেম সিমিলার। ফার্স্টে আমরা হচ্ছে কোয়েশ্চেনটা পড়ব। কোয়েশ্চেনটা পড়ার পরে তারপর যেই কোয়েশ্চেনটা, আচ্ছা এখানে একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে গ্রাফিক্যাল যেই কোয়েশ্চেন গুলো থাকবে সেই কোয়েশ্চেন গুলাতে দুইটা মানে প্যাসেজের মধ্যেই দুইটা পার্ট আছে। প্যাসেজের মধ্যে গ্রাফ আছে, গ্রাফের পরে কিছু সেন্টেন্স লেখা আছে। তো আমরা গ্রাফ ফার্স্টে চেক করব না, আমরা কি করব? আচ্ছা, স্টেপ বাই স্টেপ যাই। একেবারে আমরা আগের পার্টে চলে যাই। এখানে ফার্স্টে কি বলছিলাম? রিড দ্য কোয়েশ্চেন, এটা থাকবে। আইডেন্টিফাই দ্য ফ্যাক্ট দ্যাট ইজ ওয়ান্টেড, এটাও থাকবে। আর গ্রাফিক্যালে অনেক সময় এটা হয় যে লাস্টে একটা থাকে, আন্ডারলাইন না সরি, লাস্টে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, মানে সেন্টেন্সটা শেষ করতে হয় অনেকটা ইনফারেন্সের মতো। তো আমরা চেক করব যে ওইরকম কিছু আছে কিনা। তো চেক করে হচ্ছে ঐরকম থাকলে তো আমরা সেন্টেন্সটা হাফ থাকলো, আর যদি না থাকে তাহলে হচ্ছে আমরা কোন ফ্যাক্টটা চাইছে বা কোয়েশ্চেনটা কি সেটা আইডেন্টিফাই করব। তারপর ওই ক্লেমটা আমরা প্যারাগ্রাফের যেই টেক্সট পার্টটা আছে
ওইখানে ফাইন্ড আউট করবো আমরা, গ্রাফের দিকে এখনই তাকাবো না। গ্রাফ না দেখে আমরা ওই টেক্সচুয়াল পার্টটাতে, মানে টেক্সচুয়াল পার্ট তো না, ওই গ্রাফের নিচে যে কয়েকটা টেক্সট আছে সেখান থেকে বের করব। বের করার পরে আমরা অপশন চেক করব যে ওই যে টেক্সট গুলো আমরা পড়ছি এন্ড কোয়েশ্চেনটা যেটা চাইছে দুইটার সাথে ম্যাচ করে অপশন চেক করব। অপশন চেক করার পরে যেই অপশনটা আমাদের কারেক্ট মনে হবে সেই অপশনটাকে আমরা গ্রাফের সাথে মিলাবো, বা দুইটা অপশন যদি কারেক্ট মনে হয় সেই দুইটা অপশন আমরা গ্রাফের সাথে মিলাই দেখবো যে কোনটা আসলেই কারেক্ট। ঠিক আছে, আর যদি একটাই কারেক্ট মনে হয় তাহলে গ্রাফের সাথে জাস্ট রিচেক করে নিব। নর্মালি গ্রাফ না দেখলেও যদি একটাই মানে কারেক্ট থাকে তাহলে ওইটাই অ্যান্সার হবে। তারপরে গ্রাফ যদি দেখি একেবারে লাস্টে গিয়ে দেখবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল কোয়েশ্চেন। ফার্স্টে কি বলছে, এই যে এখানে একটা গ্যাপ আছে। ওকে, তাহলে আমরা এই সেন্টেন্সটা পড়বো। আগে হচ্ছে এখানে দেখি, which choice most effectively uses data from the table to complete the example। আচ্ছা, তো আমাদের এটা জাস্ট কমপ্লিট করতে হবে। তো এইটার ফার্স্ট থেকে আমরা একটু দেখি। ওকে, for example, where is the average ablation rate for iron from AST dust is 28%, the average rate for dash। পরে কি কিছু বুঝতেছি না। কেন বুঝতেছি না? কারণ এই কোয়েশ্চেনটা একটা কনজাংশন দিয়ে স্টার্ট হয়েছে। তো যেহেতু কনজাংশন দিয়ে স্টার্ট হয়েছে আমরা একটু আগে থেকে পড়া শুরু করতে হবে, আগের সেন্টেন্সটা থেকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, তাহলেই বুঝতে পারবো। এইখান থেকে। ওকে, অ্যাস্ট্রোফিজিসিস্ট জুয়ান ডিয়েগো ক্যারেলো, কি বড় নাম, Sanchez led a team that calculated average ablation rates for elements in the dust, such as iron and potassium, and showed that minerals in slower moving SPC or AST dust has lower rate than the same mineral in faster moving HPC or OCC dust। আচ্ছা, তাহলে কি বলছে যে slower moving SPC or AST dust has lower rate than same mineral in faster moving HTC or OCC dust। তার মানে HTC আর OCC এই দুইটার থেকে SPC আর AST স্লোয়ার। তো আমরা এখন দেখি কি বলছে। এই যে ফর এক্সাম্পল, whereas the average rate of iron from AST dust is 28%, এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি দেখে হয়তো বুঝে যাচ্ছে না, এটা হচ্ছে 28%। হ্যাঁ, the average rate for, আচ্ছা এখানে AST দেয়া আছে, তার মানে আমাদের একটা দিতে হবে HTC বা OCC এর। আর কি করতে হবে, এখানে 28 আছে, এইটারটা বেশি থাকবে। কারণ কি, ওরা বলেই দিছে যে ফাস্টার মুভিংটার রেটটা বেশি। কেন? কারণ হচ্ছে এই যে এটাতে স্লোয়ার মুভিং যে এসপিসি আর এএসটি হ্যাজ আ স্লোয়ার রেট, তার মানে এই দুইটার থেকে এই দুইটার রেটটা কম। সো এএসটি এর রেটটাও কম হবে কোনটা থেকে, এইচটিসি আর ওসিসি থেকে। এখন আমরা দুইটার যে কোনো একটা বসাইতে হবে। দেখি, আয়রন হ্যাজ এসপিসি। আচ্ছা, এসপিসি আর এএসটি সেম ক্যাটাগরি, সো এসপিসি হবে না, আর এখানে রেটটাও কম, তো এটা বাদ। সোডিয়াম ফ্রম ওসিসি 100, আচ্ছা আয়রন ফ্রম এইচটিসি 90। এখন এইচটিসি আর ওসিসি দুইটাই হচ্ছে এখানে আছে, আবার দুইটাই হচ্ছে 100 আর 90, দুইটাই এই 28 এর তুলনায় বেশি। এখন আমরা কিভাবে বুঝবো যে ওসিসি হবে নাকি এইচটিসি হবে? আপনারা একটু বলেন তো কিভাবে বুঝবো? সি কেন, বি কেন না, বলেন। হ্যান্ড রেজ করছে কে? রেজ করা হ্যাঁ, এক্স্যাক্টলি, আয়রন মেনশনড ইন দ্য টেক্সট। দেখেন এই যে এখানে এই যে, আরে আমার মাউস, এই যে আয়ের মাউস কাজ করতেছে না। আয়রন ফ্রম এএসটি ডাস্ট ইজ 28%। এখানে আয়রন বলছে আর এখানে বলে দিছে যে সেম ম্যাটেরিয়াল হইতে হবে, তার মানে সোডিয়াম হবে না, তো বি হচ্ছে বাদ। তাহলে সি তে আয়রন বলছে, আবার এইচটিসি বলছে, আবার পার্সেন্টেজটাও বেশি, তো সি হওয়ার চান্সই সবচেয়ে বেশি। আর এখানেও তো এএসটি বলছে, এএসটির সাথে তো এএসটি কম্পারিজন না, কম্পারিজন হবে এইচটিসি অথবা ওসিসির সাথে, তাহলে ডিও বাদ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি।
টেক্সচুয়াল গুলার থেকে গ্রাফিক্যাল কমান্ড অফ এভিডেন্স গুলো একটু ইজিয়ার, ঠিক আছে? সো গ্রাফিক্যাল গুলো মোটামুটি ওই যে ডেটা দেওয়া থাকে, তো ডেটা গুলো একটু দেখলেই বোঝা যায়। তো টেক্সচুয়াল গুলো আমাদের একটু বেশি প্র্যাকটিস করতে হবে, দুইটাই বেশি প্র্যাকটিস করতে হবে, বাট টেক্সচুয়াল গুলো একটু ক্রিটিক্যাল হয়। ওকে, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা, এখানে মনে হয় একটু দেখতে প্রবলেম হতে পারে। এখানে আমি বলে দিই অ্যানিমাল বেসড প্রোডাক্টস ইন আরবান সেটিংস। হ্যাঁ, এখানে লেখা ইন আরবান সেটিংস। ওকে, আমি একটু জুম করি তাহলে যদি আপনাদের সুবিধা হয়। ওকে, দেখেন এই যে গ্রাফের পাশে আছে, আর এই যে গ্রাফের পরে কিছু টেক্সট দেওয়া আছে, তো আমাদের টেক্সট থেকে অ্যান্সার বের করতে হবে। ফার্স্টে কি বলছে, ও এখানেও হচ্ছে আমাদের যে কি বলে একটা গ্যাপ আছে। সো মোস্ট ইফেক্টিভলি ইউজেস ডেটা ফ্রম দ্য গ্রাফ টু কমপ্লিট দ্য অ্যান্সার। ওকে, তো আমরা জাস্ট এটাকে কমপ্লিট করে ফেললেই হবে। কি বলছে, দ্য সার্ভে রেজাল্টস শো দ্যাট অন এভারেজ project leaders rated urban agricultural as contributing less to, আচ্ছা, প্রজেক্ট লিডার্সরা আরবান এগ্রিকালচারকে কিভাবে হচ্ছে রেট করছে সেটা আমাদের একটু দেখতে হবে। তো আমরা একটু গ্রাফের দিকে তাকাই। এই যে প্রজেক্ট লিডার্সরা কি করছে, রেটেড আরবান এগ্রিকালচার। ওকে, পুরাটাই আরবান এগ্রিকালচারের পার্ট। ওকে, তাহলে হচ্ছে rated urban agricultural as contributing less to, কিছুতে কোনো একটাতে লেস কন্ট্রিবিউট করতেছে, কোনো একটাতে একটু বেশি কন্ট্রিবিউট করতেছে। তো আমরা দেখি সবচেয়ে লেস হচ্ছে এই যে এই ডার্ক গ্রেটা, এটা হচ্ছে প্রভিশন অফ মেডিকেল প্ল্যান্টস এর সবচেয়ে কম, আর বাকি দুইটাতে মোটামুটি সিমিলার। এটা হচ্ছে নেইবারহুড আর একটা হচ্ছে লোকাল মাইক্রোক্লাইমেট। ওকে, তাহলে এই দুইটা যে কোনো একটার নাম থাকবে আর এইটার নাম থাকবে, এটার নাম থেকে বলবে যে এটা লেস। প্রভিশন অফ মেডিসিনাল প্ল্যান্টস, আচ্ছা দেখি, providing medicinal plants then to improving the local microbiome। এই যে এটাই তো হওয়ার কথা, তাই না? এটার থেকে এটাতে বেশি, তার মানে ওরা বলছে কি, ওরা বলছে rated urban agriculture as contributing less to providing medicinal plants than to improving local microclimate। তার মানে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার হওয়ার কথা। তারপরেও বাকিগুলো একটু চেক দিয়ে আসি। বিটি কি বলছে, improving community members sense of attachment to the neighborhood than to offering educational opportunities। এই জিনিসগুলা এখানে নাই, গ্রাফেই নাই। সো এটার তো কোনো কম্পারিজন আসবেই না, এটা পুরাই ইররিলেভেন্ট, তাহলে এটা বাদ। তারপর কি বলছে, ইমপ্রুভিং দ্য লোকাল মাইক্রোক্লাইমেট দেন টু প্রোভাইডিং মেডিসিনাল প্ল্যান্ট। এটা হচ্ছে গ্রাফ অনুযায়ী রং, তাহলে মানে মেডিসিনাল প্ল্যান্টস আসলে কম দিচ্ছে মাইক্রোক্লাইমেটের তুলনায়। তো এটাও বাদ। দিতে বলছে ইমপ্রুভিং দ্য লোকাল মাইক্রোক্লাইমেট দেন টু প্রোভাইডিং টুরিস্ট অ্যাট্রাকশনস নিয়েও গ্রাফে কিছু নাই, তো এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। অ্যান্সার হচ্ছে ক্লিয়ার? ওকে, এটা একটু আপনারা ট্রাই করেন। আমরা একটু চেক করি, হ্যাঁ, অনেক টাইপের অ্যান্সার আসছে, দেখি। ফার্স্টে আমরা কোয়েশ্চেনটা বলবো। কোয়েশ্চেনে কি বলছে, which choice best describes data from the graph to support Taylor and colleagues conclusion? তাহলে আমাদের এখন টেইলর এন্ড কলিগস কনক্লুশনটা খুঁজে বের করতে হবে। তো আমরা বের করি। এই যে টেইলর। Okay, so Taylor and colleagues tested a novel spray coating method for applying the ETL. Okay, the team produced ETLs of various thicknesses and concluded that এটার পরেই আমাদের মেইন কাজ, concluded that spray coating holds promise for improving the power conversion efficiency of ETLs in perovskite solar cells. Okay, তার মানে কি বলছে এখানে, যে স্প্রে কোটিং হোল্ডস প্রমিস ফর ইমপ্রুভিং দ্য পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সি
of ETL in perovskite solar cells. স্পিন কোটিং আর স্প্রে কোটিং দুইটা নিয়ে ওরা কাজ করতেছে। কাজ করার পরে ওরা কি দেখছে যে স্প্রে কোটিং হোল্ডস প্রমিস, তার মানে কি স্প্রে কোটিংটা বেশি ভালোভাবে কাজ করতেছে রাদার দ্যান স্পিন কোটিং। ওকে, এখন এটা কোথায় প্রুভ করছে দেখি। এতে কি বলছে যে both the ETL applied through spin coating and the ETL applied through spray coating showed a power conversion efficiency greater than 10% at their lowest performing thickness. এখন এখানে দুইটার কথাই বলছে যে দুইটাই 10%-এর চেয়ে মানে 10%-এর থেকে বেশি এফিসিয়েন্সি দেখাচ্ছে, যেটা গ্রাফ ওয়াইজও ট্রু। কিন্তু আমি এই কারণেই বলছিলাম যে ফার্স্টে কোয়েশ্চেন পড়তে হবে, তারপর এই যে টেক্সট পড়ে আমাদের অ্যান্সারটা ফাইনালাইজ করে তারপর দেখতে হবে যে ওই ফাইনালাইজড অ্যান্সারটা গ্রাফের সাথে মিলছে কিনা। বাকি অ্যান্সারগুলো গ্রাফের সাথে মিললেও সেটাই যে সত্যি হবে এমন না। কেন? কারণ এখানে দুইটাই এফিশিয়েন্ট বলতেছে। আর ওরা কনক্লুড করছে কি, ওরা কনক্লুড করছে যে স্প্রে কোটিং হোল্ডস প্রমিস ফর ইমপ্রুভিং। তার মানে স্প্রে কোটিংটাই শুধু ভালো, স্পিন কোটিংটা কম ভালো বা স্পিন কোটিংটা ভালো না। তো সেটা আমাদের লাগবে, তার মানে আমাদের এ হবে না, এতে দুইটাকেই ভালো বলছে। কারণ আমাদের এখানে বলছে যে ডেটা ফ্রম দ্য গ্রাফ দ্যাট সাপোর্ট দেয়ার কনক্লুশন, তো এই কনক্লুডেড এর পরের পার্টটাকে সাপোর্ট করতে হবে। বিতে বলছে যে the lowest performing ETL applied through spray coating had a higher power conversion efficiency than the highest performing ETL applied through spin coating. এখানে বলছে যে স্প্রে কোটিং এর যেটা সবচেয়ে লোয়েস্ট পারফর্মিং সেটাও স্পিন কোটিং এর হাইয়েস্ট পারফর্মিং এর থেকে বেশি। তার মানে কি এটা হচ্ছে আমাদের ক্লেইমটাকে কিছুটা মানে কিছুটা না, এইটাই আমাদের ক্লেইমটাকে আসলে সাপোর্ট করতেছে যে স্পিন কোটিং এর থেকে স্প্রে কোটিংটা যে ভালো, এটা এভাবেই বোঝা যায় যে ওইটার লোয়েস্ট পারফর্মিংটাও স্পিন কোটিং এর হাইয়েস্ট পারফর্মিং এর থেকেও বেটার। তো এটা হওয়ার চান্স অনেক বেশি। সিতে কি বলছে যে the highest performing ETL applied through spray coating showed a power conversion efficiency of approximately 13%, while the highest performing ETL applied through spin coating showed a power conversion efficiently of approximately 11%. এখন স্পিন কোটিং এর থেকে স্প্রে কোটিং বেশি বেটার, এটা কিন্তু এখানেও আসতেছে। এটাতে 13% বলছে, এটাতে 11% বলছে। এটাতে কিন্তু খুব বেশি না হইলেও একটু বেশি কিন্তু আছে, যে স্প্রে কোটিংটা এটার থেকে একটু বেশি। আবার ডেটা দিয়েও বলছে। সো আমাদের এইটা আর এইটা দুইটাই কিন্তু আমরা হাতে রাখতে পারি অপশন হিসেবে। তো এটাও আমি একেবারে এলিমিনেট করলাম না। দিতে কি বলছে there was a substantial difference in power conversion efficiency between the lowest and highest performing ETL supplied through spray coating. এখানে শুধু স্প্রে কোটিং নিয়েই কথা বলছে যে স্প্রে কোটিং এর হাইয়েস্ট আর লোয়েস্ট এর মধ্যে একটু পার্থক্য আছে, কিন্তু আমাদের তো স্প্রে কোটিংটা ভালো এইটা প্রুভ করতে হবে। এখন স্প্রে কোটিং এর সাথে স্প্রে কোটিং এর কম্পারিজন করে লাভ নাই, ঠিক আছে? স্প্রে কোটিং প্রমিস হোল্ড করে, সেটা হাইয়েস্ট পারফর্মিং হলেও প্রমিস হোল্ড করে, লোয়েস্ট পারফর্মিং হলেও প্রমিস হোল্ড করে, সেটা হচ্ছে আমাদের মেইন কনক্লুশন। সো ডিওবা, তাহলে বি আর সি থাকছে। এখন আমরা দেখব যে সি এর ডেটা আর বি এর ডেটা দুইটার মধ্যে কোন ডেটাটা কারেক্ট। বিতে কোনো ডেটা নাই, বিতে জাস্ট একটা ওভারঅল বলছে যে হ্যাঁ স্প্রে কোটিং ভালো, সিতে ডেটা দিয়ে বলছে। এখন এখানে আছে কি যে হাইয়েস্ট পারফর্মিং 13% আর স্পিনের লোয়েস্ট পারফর্মিং 11%। আমরা দেখি স্পিন কোটিং এর লোয়েস্ট পারফরমেন্স 11, ওকে। আচ্ছা, আর স্প্রে কোটিং এর হাইয়েস্ট কি 13? হাইয়েস্ট হচ্ছে 17। তাহলে আমাদের কি ডেটার সাথে অপশন মিললো? যদি সি কারেক্ট মানে সি যদি আমাদের মনে হয়ও, আমরা কিন্তু ওই যে গ্রাফের ডেটার সাথে মিলাইতে পারলাম না। তো সি ইজ নট আওয়ার অ্যান্সার। তাহলে আমাদের একটাই অ্যান্সার থাকে, সেটা হচ্ছে বি। তাহলে সিও বাদ, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা কিন্তু কমান্ড অফ এভিডেন্সের দুইটা পার্ট যে আছে, দুইটা পার্টেরই আমরা কোয়েশ্চেন গুলো একেবারে ভালোভাবে বুঝে কমপ্লিট করে ফেললাম। এখন আমাকে বলেন যে পুরা কমান্ড অফ এভিডেন্স নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? ওকে, যেহেতু কারো কোনো কোয়েশ্চেন নাই, আই হোপ, তাহলে আমি পরে আগে। তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই।
নেক্সট টপিক কি? সেন্ট্রাল আইডিয়া অ্যান্ড ডিটেইল। এই কোয়েশ্চেন গুলা কি টাইপের কোয়েশ্চেন বা কোন কোয়েশ্চেন গুলা সেন্ট্রাল আইডিয়াস অ্যান্ড ডিটেইল এর মধ্যে পড়বে? সেটা হচ্ছে যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের মেইন আইডিয়া যাবে, পুরো প্যাসেজটাকে সামারি করতে হবে সেন্ট্রাল আইডিয়া অ্যান্ড ডিটেইল এর জন্য। তাহলে আমাদের এই টাইপের কোয়েশ্চেন গুলোর মধ্যে কি আছে? একটা প্যাসেজ দিয়ে সেটার মেইন আইডিয়াটা চাবে অ্যান্ড ওই প্যাসেজটা আমাদের সামারি করতে হবে। এই টাইপের কোয়েশ্চেন থাকা মানেই হচ্ছে সেন্ট্রাল আইডিয়ার কোয়েশ্চেন। এখন যেটা বলছিলাম একেবারে ক্লাসের শুরুতে, যে এই কোয়েশ্চেন গুলা সেন্ট্রাল আইডিয়া অ্যান্ড ইনফারেন্স এগুলো হচ্ছে সবচেয়ে বেশি টাইম কনজিউমিং কোয়েশ্চেন। কেন? আমি এর আগে পর্যন্ত যতগুলো কোয়েশ্চেন আপনাদেরকে পড়াইছি কোনোটাতেই, আচ্ছা, এর আগে যতগুলো পড়াইছি সেটা হচ্ছে, ও আচ্ছা, আমি কি একটাতে হচ্ছে মানে একটা মিলছে আরেকটা মিলে নাই বলছিলাম? ওকে, দুইটাতেই যদি হাইয়েস্ট বলে তাহলে ডেটা ওয়াইজ রং আর কি। আমি একটা চেক করছি, একটাই রং ছিল। সো ইয়েস, ডেটা ওয়াইজ আমাদের সি মিলে নাই, এই কারণে আমাদের বি হচ্ছে আনসার। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন যেটাতে আছি, সেন্ট্রাল আইডিয়াস এন্ড ডিটেইল এর কোশ্চেনে আমাদের পুরো প্যারাগ্রাফটা পড়তে হবে। এতক্ষণ আমরা পুরো প্যারাগ্রাফ পড়ি নাই কোনো প্যাসেজেই। আমি লাস্ট দিন যেগুলো, যে মানে যে টাইপের কোয়েশ্চেন গুলো সলভ করছিলাম সেখানেও আমার কোনো পুরা প্যাসেজ পড়ার কারবার ছিল না, শুধু কোয়েশ্চেন পড়ছি, কিছু পার্ট পড়ছি, অ্যান্সার চেক করছি, ডান। তারপরে আমি একটু আগে যে কোয়েশ্চেন সলভ করলাম কমান্ড অফ এভিডেন্সের, সেখানেও আমি হচ্ছে কোয়েশ্চেন পড়ছি, কিছু কিছু পার্ট পড়ছি, তারপরে অপশন চেক করলেই ডান। কিন্তু সেন্ট্রাল আইডিয়াসে পুরা প্যাসেজই পড়তে হবে এন্ড পুরা প্যাসেজ দুইবারও পড়া লাগতে পারে। তো এই কোয়েশ্চেন গুলো সবচেয়ে বেশি টাইম কনজিউম। তাহলে আমরা এখন দেখি এই টাইপের কোয়েশ্চেন গুলো অ্যাপ্রোচের স্টাইলটা কি। ফার্স্টে আমরা একটু কোয়েশ্চেন চিনে আসি। এই যে একটা প্যাসেজ দিবে, তারপর বলবে বেস্ট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য টেক্সট, তারপর অপশন থাকবে। এখানেও সেম, প্যাসেজ, মেইন আইডিয়া বলবে, অপশন। করে দেখি, এই যে প্যাসেজ থাকবে, মেইন আইডিয়া থাকবে, অপশন থাকবে। ঠিক আছে? সো এইটা এই কোয়েশ্চেনটা প্যাটার্ন এরকম। তাহলে আমাদের কি কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের পুরো প্যাসেজটা পড়তে হবে। একেবারে প্রত্যেকটা আমরা ট্রাই করব, যদি আমাদের টাইম থাকে তাহলে প্রত্যেকটা ওয়ার্ডে একটু এমফাসাইজ দিয়ে তারপর পড়া। ঠিক আছে? আর যদি না টাইম থাকে তাহলে আমরা জাস্ট কিওয়ার্ড গুলোকে লাইক ভালোভাবে চোখ বুলায় আমরা মেইন কনসেপ্টটা বোঝা ট্রাই করব। ঠিক আছে? কোনো একটা লাইনের উপর খুব বেশি এমফাসাইজ দেওয়া যাবে না, কোনো একটা লাইন বা একটা পার্টকে বেশি এক্সাজারেট করা যাবে না। ঠিক আছে? পুরাটারই একটা মেইন আইডিয়া লাগবে। তো ফার্স্ট অফ অল, read the passage. Read the passage even twice. যদি দরকার হয় দুইবারও পড়া লাগতে পারে। ঠিক আছে? একবার পড়ে মাঝে মাঝে সামারি বোঝা না যাইতেই পারে। যদি সময় থাকে আর কি, তখন দুইবার পড়া ট্রাই করতে হবে। তারপর কি করতে হবে? পুরা প্যাসেজটার মনে মনে নিজে ওই প্যাসেজটা, যেই প্যাসেজটা পড়ছেন সেটা 10 ওয়ার্ডের মধ্যে একটা সামারি মনে মনে বলা ট্রাই করতে হবে। যে মনে করেন একটা প্যাসেজ পড়ছেন বিশাল বড়, মাদার তেরেসাকে নিয়ে, মাদার তেরেসাকে নিয়ে অনেক কথাবার্তা বলা আছে। আপনার হচ্ছে লাইক পুরা প্যাসেজটা পড়ার পরে 10 ওয়ার্ডস এর মধ্যে বলতে পারতে হবে যে ইয়াস, সামারিটা হচ্ছে মাদার তেরেসাকে নিয়ে, মাদার তেরেসার এই এই কাজ নিয়ে বা এই এই পার্ট নিয়ে। ঠিক আছে? 10 ওয়ার্ডস এর মধ্যে নিজের মাথায় একটা সামারি করার ট্রাই করবেন। তারপরে এই সামারিটাই হবে আপনার অপশন প্রেডিকশন। ঠিক আছে? তারপর আপনি যেই প্রেডিকশনটা করছেন সামারিটা, সেটার সাথে আপনার অপশন ম্যাচ করতে হবে। বুঝে গেছে? তাহলে আমাদের কি কি করতে হবে?
প্রথমে পুরো প্যাসেজটা পড়তে হবে। পুরা প্যাসেজের কোনো পার্টকেই খুব বেশি এক্সাজারেট করা যাবে না। অথবা কোনো একটা স্পেসিফিক ক্লেইম একটা প্যাসেজে আছে, ওইটা দেখেই হচ্ছে ডিসাইড করে ফেলা যাবে না যে, আচ্ছা হ্যাঁ, ওই প্যাসেজটার মাঝখানে একটা এই হাইপোথিসিস আছে, হয়তো এইটাই শুধু। মানে এইটাই হচ্ছে শুধু সামারি। এরকম না। পুরা প্যাসেজটাই ভালোভাবে পড়তে হবে অ্যান্ড পুরা প্যাসেজে আসলে কি বলছে। যদি মাঝখানে একটা হাইপোথিসিস থেকেও থাকে, তাহলে প্যাসেজের আগের পার্টের সাথে পরের পার্টের সম্পর্কটা কি? কেন হাইপোথিসিসটা আসছে? সবকিছু মিলে একটা সামারি আনতে হবে। তারপর সেই সামারিটা অনুযায়ী অপশন চেক করার আগেই নিজের মাথায় একটা 10 ওয়ার্ড সামারি বের করতে হবে। সেই 10 ওয়ার্ড সামারির উপর বেস করে আপনার পরবর্তী প্রেডিকশনটা আসবে। ঠিক আছে? ওকে। তাহলে আমরা এখন কোয়েশ্চেন গুলা মানে কোয়েশ্চেনে যাই, দেখি যে কিভাবে আসলে অ্যাপ্রোচ করলে এই জিনিসগুলা বের হবে। তো এই যে এখানে আমাদের ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি মেইন আইডিয়া চাইছে, তার মানে সেন্ট্রাল আইডিয়া। ওকে। এখন আমরা পুরা প্যাসেজটা পড়ব। Bicycles were mass produced in the late 19th century throughout Europe and North America, allowing individuals remarkable freedom to travel longer distance quickly and comfortably. আচ্ছা, আমাদের স্যাটে কিন্তু কোয়েশ্চেন্স হাইলাইট করা যায় বা কোয়েশ্চেনের পার্টে মার্ক করা যায় বা কেটে দেওয়া যায়, যা ইচ্ছা তা করা যায়। ঠিক আছে? তো ট্রাই করবেন যে ওই জিনিসগুলা ইউজ করতে। ওই টুলস গুলা দেয়া হয়েছে ফর আ রিজন। তো টুলস গুলা ইউজ করার ট্রাই করবেন। ঠিক আছে? যেই পার্ট গুলো ইম্পর্টেন্ট মনে হবে মার্ক করে, বা ওই যে হাইলাইটার যে পার্টটা আছে না, এখান থেকে হাইলাইট করলেই হবে। তারপর অপশনস গুলো এলিমিনেট করে দিতে পারেন। ওকে। So mass produced in the late 19th century in Europe and North America, allowing individuals remarkable freedom to travel longer distance quickly and comfortably. This freedom, coupled with the affordability of the vehicle, made the vehicle immensely popular. Individuals were able to live further from their workspaces, easily visit neighboring towns, and participate in new leisure and sports activities. Bicycling quickly became a popular social endeavor, with enthusiasts forming the local cycling clubs to enjoy these newfound activities with others. Okay, so ফার্স্টে আমরা বের করবো যে মানে টপিকটা কি, কি নিয়ে কথা বলছে। এখানে কথা বলছে কি নিয়ে? বাইসাইকেল নিয়ে। ওকে, এটা হচ্ছে আমাদের টপিক। এখন এই টপিকে মানে বাইসাইকেল সম্পর্কে আসলে কি বলছে। সো আমরা একটা সামারি করার ট্রাই করি 10 ওয়ার্ডের মধ্যে। সো বাইসাইকেল যখন হ্যাঁ, সো বাইসাইকেল যখন অনেক বেশি প্রডিউস হওয়া শুরু করছে বা অনেক বেশি পপুলার হওয়া শুরু করছে, তখন এই বাইসাইকেল হচ্ছে, আচ্ছা না, হ্যাঁ, বাইসাইকেল যখন অনেক বেশি প্রডিউস হওয়া শুরু হয়েছে, তখন এটা অনেক বেশি পপুলার হয়ে গেছে। এন্ড এইটা হচ্ছে লাইক মানুষ অনেক মোর লাইকলি টু ইউজ দ্যাট। ঠিক আছে? পিপল ওয়ার মোর লাইকলি টু ইউজ দ্যাট ফর ভেরিয়াস পারপোজ। ঠিক আছে? আমাদের এইটাই হচ্ছে এখন বের করতে, মানে এই প্রেডিকশনটা আমাদের কোনটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে সেটা আমরা দেখব। আচ্ছা, একজন অ্যান্সার দিয়ে দিছে, আমরা একটু চেক করি। ওকে, সো এতে কি বলছে, the widespread adoption of the bicycle in the 19th century provided new opportunities for people. Widespread adoption of bicycle, এটা ট্রু। ওই সময় মানে widespread adoption of bicycle নিয়ে কথা বলতেছে। তারপর কি কি বলছে, বাইসাইকেল আসার কারণে মানুষের ফ্রিডম আসছে, ডিস্টেন্স কুইকলি অ্যান্ড কমফোর্টেবলি যাওয়া শুরু করছে। তারপর বাইসাইকেল পপুলার হয়েছে। তারপর হচ্ছে পিপলরা ওয়ার্ক স্পেসের থেকে ফার্দার লিভ করা শুরু করছে। তারপর নেইবারিং টাউন মানে ইজিলি ভিজিট করতে পারছে। তারপর নতুন নতুন লেজার অ্যান্ড স্পোর্টস অ্যাক্টিভিটিস শুরু হয়েছে। তারপর এটা সোশ্যাল এন্ডেভারে পরিণত হয়েছে। তারপর সাইক্লিং ক্লাবস হয়েছে। অনেক অনেক কিছু হয়েছে বাইসাইকেল আসার পরে। তো এখানে কি বলছে তাহলে? এখানে বলছে যে হ্যাঁ, widespread adoption of bicycle in the late 19th century provided new opportunities for people. আমরা যত কিছু এখানে দেখতেছি সবই কিন্তু examples of new opportunities। তার মানে কি? এটা হওয়ার চান্সই সবচেয়ে বেশি।
আর সামারিতে আমরা হচ্ছে যখন এইচএসসি লেভেলে সামারি করা শিখছিলাম তখনই কিন্তু আমরা শিখছিলাম যে সামারিতে হচ্ছে খুব বেশি কোনো স্পেসিফিক ব্যাপার নিয়ে কথা বলা হয় না। সামারিতে ওভারঅল সামারিতে কোনো এক্সাম্পল দেয়া যায় না। সামারিতে ওভারঅল সবকিছুর একটা জেনারেলাইজেশন দিতে হয়। তো এখানেও অপরচুনিটি বলতে এই যে এতগুলো এক্সাম্পল সেটার একটা জেনারেলাইজেশন দিতে। ওকে, এতে কি বলছে? The widespread আচ্ছা এ তো পড়ছি। বিতে কি বলছে? The affordability of bicycle in the late 19th century made it preferred way to travel. হ্যাঁ, এখানে এটা ট্রাভেলের একটা প্রেফার্ড ওয়ে কারণ এটা ডিস্টেন্সকে কুইকলি অ্যান্ড কমফোর্টেবলি এই যে ট্রাভেল লঙ্গার ডিস্টেন্স কুইকলি অ্যান্ড কমফোর্টেবলি কিন্তু ট্রাভেলের কথা ফার্স্টেই শেষ তারপর আরো অনেক কিছু বলা হয়েছে তো সবকিছু তো ট্রাভেলের আন্ডারে পড়তেছে না তার মানে বিতে শুধু একটা পার্ট নিয়ে কথা বলছে তো বি হবে সামারি লাগবে এখানে আমাদের পুরা জিনিসটা সেটা কি বলছে দ্য পপুলারিটি অফ দ্য বাইসাইকেল ইন লেট সেঞ্চুরি গেভ রাইজ টু দ্য ফার্স্ট সাইক্লিং ক্লাব আচ্ছা ফার্স্ট সাইক্লিং ক্লাব রেজ হয়েছে যখন বাইসাইকেল মানে বাইসাইকেল আর কি যখন পপুলার হওয়া শুরু করছে বা বাইসাইকেল প্রডিউস হওয়া শুরু করছে কিন্তু আমাদের কি শুধু বাইসাইক্লিং ক্লাব নিয়ে কথা এখানে ক্লাব তো সবার লাস্টে জাস্ট একটা মানে একটা লাইনেরও 3 ভাগের 1 ভাগে জাস্ট বলছে যে হ্যাঁ ক্লাব হয়েছে কিন্তু ক্লাব ছাড়াও ক্লাবের রাইজ ছাড়াও আরো অনেক কিছু হয়েছে আর পপুলারিটি অফ বাইসাইকেলের চেয়ে বাইসাইকেলটা প্রডিউস হয় বা বাইসাইকেলটা মানে ইনভেন্ট হওয়া বা বাইসাইকেলটা ওয়াইড স্প্রেড হওয়ার পরে কি হয়েছে সেটা কিন্তু শুধু এই যে সাইক্লিং ক্লাব না সেটা আরো অনেক কিছু তো এটাও হবে না ডিতে কি বলছে the mass production of bicycle in late 19th century made it safer for people to use এখানে কুইক এন্ড কমফোর্টেবল এর কথা বলা হয়েছে সেফটি নিয়ে কিন্তু সেভাবে কিছু বলা হয়নি সো এটা ইররিলেভেন্ট আমরা প্যাসেজের বাইরে যাইতে পারবো না খুব বেশি হ্যাঁ প্যাসেজের ওয়ার্ড একটা সেটাকে একটু অন্যভাবে বলা হয়েছে দ্যাটস ওকে বাট এই প্যাসেজে আসলে এইটার থেকে মানে এটা তো বলা হয়ই নাই বরং অন্য অনেক কিছু বলা হয়েছে তো ডিও হবে না তো আমাদের কারেক্ট অ্যান্সার অ্যাকচুয়ালি এ এটা অনেক অপরচুনিটিস ক্রিয়েট করছে তো পরে চলি এখানে দেখি কি বলছে এখানেও আমরা পুরো প্যাসেজটা পড়বো the painter Maria played an important role in the development of 20th century Mexican art but her work has never been well known in the United States except among art historians one reason for this growing relative obscurity is the enormous popularity of some of her peers, in particular the painters Frida Kahlo and Diego Rivera have so captivated the interest of US audience that his queer and other Mexican artists from the period often get overlooked despite the high quality of their work. আচ্ছা আমি ফার্স্টে লাইন বাই লাইন একটু বলি তারপরে আমি এটা একটা 10 ওয়ার্ড সামারি করব ফার্স্টে কি বলছে যে এই যে পেইন্টার মারিয়া আছে সে মেক্সিকান আর্টের ডেভেলপমেন্টে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে কিন্তু তার ওয়ার্ক কখনোই খুব বেশি ওয়েল নোন হয় নাই ইউএসএ তে শুধুমাত্র আর্ট হিস্টোরিয়ানদের কাছে কিছুটা ওয়েল নোন ছিল কেন হয় নাই ওয়ান রিজন ইজ যে ওর যে পপুলারিটিটা মানে ওর যে পপুলারিটিটা হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি পপুলারিটি পাইছিল ওই সময় হার পিয়ার্স মানে ওর যে ওই সময়কার যে ওর ফ্রেন্ড সার্কেল বলবো না আমি কিন্তু ওর টাইমের যে আর্টিস্টরা অন্য আর্টিস্টরা ওরা অনেক বেশি পপুলারিটি পেয়ে গেছিল তো যেমন ফ্রিদা কাহলোকে তো আমরা সবাই চিনি সেলফ পোর্ট্রেট করতো তারপর ডিয়েগো রিভেরা অনেক ফেমাস আর্টিস্ট মানে ওর সময়ের দুইটা খুবই ফেমাস আর্টিস্ট ছিল ফ্রিদা কাহলো আর ডিয়েগো রিভেরা তো এত ফেমাস আর্টিস্ট ওর সময়কালে থাকার কারণে ও খুব বেশি একটা পরিচিতি পায়নি যদিও despite the high quality of their work তো ওর আর্টটা একটু ওভারলুক হয়েছিল যদিও ওর আর্ট ওয়ার্কটা হচ্ছে হাই কোয়ালিটি ছিল তার মানে এটার সামারিটা কি দাঁড়ায় এটার সামারি হচ্ছে যে নামটা জানি কি মারিয়া আচ্ছা মারিয়া যদিও একটা ভালো আর্টিস্ট ছিল এন্ড ওর আর্ট ওয়ার্ক যদিও হচ্ছে হাই কোয়ালিটি ছিল কিন্তু ওর যে পিয়ার আর্টিস্টরা ওই আর্টিস্টরা আরো অনেক বেশি ফেমাস হয়ে গেছিল অলরেডি এই কারণে ও অত বেশি ফেম পায়নি এই প্রেডিকশনটা নিয়ে আমি এখন অপশনে যাব তো অপশনে কি বলছে His Guerrero's work is not as well known in the United States as it should be because Kahlo and Rivera draw too much of public attention.
এটাই প্রেডিকশন একেবারে খাপে খাপ মিলে গেছে। ওকে, তারপরে আমরা একটু বিসিডি দেখি। বিটি কি বলছে? During Esquerdo's lifetime, her paintings were displayed in galleries in the United States much more frequently than paintings by Frida Kahlo and Rivera One. পুরো অপোজিট কথা বলছে। ওর পেইন্টিং তো বেশি ডিসপ্লেড হইতো না, বরং ওদের দুজনের পেইন্টিং বেশি ফেমাস ছিল, বেশি ডিসপ্লেড হইতো। তো এটা বাদ। তিনি কি বলছে? Izquierdo painted some of the same subject that Pardo and Rivera painted but used different techniques. কে কি পেইন্ট করছে, কে কি টেকনিক ইউজ করছে, এইটা এই প্যাসেজের বিষয়ই না, তো খুবই ইরেলেভেন্ট। বাদ। দিতে কি বলছে? Few of Izquierdo's works are in galleries today because she produced only a small number of paintings. আচ্ছা, কতটুকু কয়টা পেইন্টিং করছে, কম নাকি বেশি, সেটাও এখানের বিষয় না। তো এটাও সামারি হতে পারবে না। সামারি কখনো বাইরের কিছু হবে না। তো এই হচ্ছে answer। বুঝে গেছে সবাই? অনেকেই এ বলছেন, হ্যাঁ সবাই অলমোস্ট এ বলছেন। তাহলে ইয়েস, আই হোপ সবাই বুঝতে পারছেন। তো এই হচ্ছে। আমরা পরেরটা এটা একটু আপনারা ট্রাই করুন। তাহলে আমরা দেখি কি বলছে। Philosophers note that many people have an intuitive sense that while we ought not to lie, may be circumstances in which lying is permissible. Okay? If this intuition is correct and we lack an inviolable duty to speak truthfully, what grounds opposition to lying in the first place? Japa Badia Kathail has advanced one answer by appealing to a duty to respect others' essential interests. The possession of false beliefs constrain agency, and thus we ought not to impede the formation of true beliefs unless doing so prevents a greater constraint on someone's agency or an otherwise impermissible end. আচ্ছা, এখানে বলতেছে যে আমরা সবাই মোটামুটি জানি যে আসলে কখনো কখনো এমন সিচুয়েশন আসতে পারে যখন মিথ্যা কথা আমাদের বলতে হয়, বা মিথ্যা কথা না বললে আমাদের হচ্ছে লাইক আরো অনেক বড় ক্ষতির চান্স থাকে। ঠিক আছে? তো এরকম সার্কামস্টেন্স হইলে তখন লাইন ইজ পারমিসিবল, মানে মিথ্যা কথা বলা যেতে পারে। সো যদি ওই ইনটিউশনটা কারেক্ট হয় এন্ড আমরা যদি হচ্ছে লাইক স্পিক, মানে সত্যি কথা বলা যদি আমাদের একেবারে ইনভায়োলেবল, মানে সত্যি কথা বললেই যে সবসময় এটা একেবারে ভালো, এরকম যদি না হয়, তাহলে আসলে আমরা কেন সত্যি কথা এত এত প্রেস করতেছি, বা মিথ্যা কথার কেন এত অপোজ করতেছি আমরা। তো এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিছে এই যে জাপা। সে বলছে যে আমাদের আসলে এটা একটা ডিউটি যে অন্য মানুষের এজেন্সিকে আমাদের রেসপেক্ট করতে হবে, এন্ড কোনো ফলস বিলিফ আমাদের থাকা যাবে না এবং ছড়ানো যাবে না, যেটাতে মানুষের মানুষের এজেন্সি অর্থাৎ মানুষের সম্পর্কে, মানুষের যা কিছু আছে সেটা সম্পর্কে একটা ফলস ধারণা হয়, বা এইটা আমাদের কথার কারণে যেন কোনো একটা মানুষ সম্পর্কে ভুল ধারণা বা মিথ্যা ধারণা জন্মায়, অথবা যে ট্রু বিলিফটা আছে ওইটা হ্যাম্পার হয়, এরকম হওয়া যাবে না। আর এরকম যদি না হয়, আর যদি কারো কোনো ক্ষতির চান্স না থাকে, বরং যদি সত্যি কথা বললেই ক্ষতির চান্স থাকে, তখন গিয়ে শুধুমাত্র মিথ্যা কথা বলা যাবে। এছাড়া অন্য কোনো কারণে যখন সত্যি কথা বললে কোনো ক্ষতি হবে না, অথবা মিথ্যা কথা বললে ক্ষতি হবে, এরকম সময় বলা যাবে না। তো এতে কি বলছে দেখি। One potential means of justifying opposition to lying is Pallikatha's argument that we have obligation to respect other people's agency that entails a commitment to truthfulness except in certain circumstances. ওকে, আমরা একটু ভালোভাবে দেখি। এতে কি বলছে যে জাস্টিফাইং অপোজিশন টু লাইং ইজ পালিয়াখাল, মানে এই যে এটার নাম যাই হোক, পাল্লিকাথাইজ। আচ্ছা, পাল্লিকাথাইজ আর্গুমেন্টটা অ্যাকচুয়ালি এইটার বিরুদ্ধে পাল্লিকাথাইজের একটা আর্গুমেন্ট আছে, যেটা হচ্ছে যে আমরা অবলাইজ টু রেসপেক্ট আদার পিপলস এজেন্সি। যতক্ষণ আমরা হচ্ছে ওইটা মানে ওইটা আমরা রেসপেক্ট করবো, বা যতক্ষণ হচ্ছে আদার পিপলের এজেন্সি আমরা হার্ম না করব, ততক্ষণ আমরা হচ্ছে কমিটেড যে আমাদের ট্রুথফুল থাকতে হবে, এক্সেপ্ট ইন সার্টেন সার্কামস্টেন্সেস। ওই যে সার্টেন সার্কামস্টেন্স, যখন হচ্ছে
যখন আমরা হচ্ছে জানি যে এইটা একটা রেয়ার কেস, এখন হচ্ছে মিথ্যা কথা না বললে আমার প্রবলেম হবে বা অন্য কোনো একজনের প্রবলেম হবে, এটা ছাড়া অন্য সময় আমাদের ট্রুথফুলনেস এর প্রতি কমিটমেন্ট থাকতে হবে, এইটাই সে আর্গিউ করে এখানে বলছে। কিসের আর্গিউ করছে? এই যে জাস্টিফাইং অপোজিশন টু লাই, মানে লাই, আমরা যে মিথ্যা কথা বলি এইটার অপোজ করে সেটাকে জাস্টিফাই করার জন্য সে এই আর্গুমেন্টটা দিছে। তো এইটা মানে এইটাই তো অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি আমাদের এই পুরা প্যারাগ্রাফটাকে ধারণ করে। আচ্ছা, তারপরেও আমরা একটু বাকিগুলো দেখি। মেনি পিপল হ্যাভ অ্যান ইনটুইটিভ সেন্স দ্যাট লাইং ইজ, আচ্ছা এখানে কিন্তু ইনটুইশনটা আসলে মেইন না, এখানে মেইন হচ্ছে যে সত্যি কথা আমাদের কখন বলতে হবে আর মিথ্যা কথা কখন বলতে হবে। এই যে এখানে ওই যে ফিলোসোফার্স এন্ড মেনি পিপল হ্যাভ অ্যান ইনটুইটিভ, এইটা আসলে ওই যে দেয়ার মে বি সার্কামস্টেন্সেস ইন হুইচ লাইং ইজ পারমিসিবল, এইটা হচ্ছে আমাদের মেইন কথা। ঠিক আছে? আর পিপল হ্যাভ এন ইনক্রিজিভ সেন্স মানে হচ্ছে যে আমরা জানি আসলে যে কখন মিথ্যা কথা বলতে হবে, কখন সত্যি কথা বলতে হবে। সো দ্যাটস নট অ্যাকচুয়ালি দ্য মেইন কনসেপ্ট। তো এখানে বলছে যে মেনি পিপল হ্যাভ অ্যান ইনক্রিজিভ সেন্স দ্যাট লাইং ইজ পারমিসিবল ইন সাম সার্কামস্টেন্সেস but lack a principled way to identify those circumstances, and that is argument may provide a means of resolving the problem. আচ্ছা, সে কিন্তু মানে এই যে ইনটুইশনটা আমাদের ভুল নাকি সঠিক, বা ইনটুইশনটা কিভাবে হচ্ছে আইডেন্টিফাই করব আমরা যে আসলে কখন মিথ্যা কথা বলতে হবে কখন বলতে হবে না, এইটা বলে নাই। সে আসলে যুক্তি দিছে যে এই যে এখানে দেখি আমরা, এখানে আমাদের আমাদের কোয়েশ্চেনটা ছিল যে হোয়াট গ্রাউন্ডস অপোজিশন টু দ্য লাইন টু লাইন ইন দ্য ফার্স্ট প্লেস, মানে আমরা মিথ্যা কথা কেন বলবো না, এইটা হচ্ছে কোয়েশ্চেন। ঠিক আছে? এইটার বিরুদ্ধেও বলছে যে কেন আমরা আসলে মিথ্যা কথা বলবো না বা কেন আমরা মিথ্যা কথার বিরুদ্ধে। তো আমরা ইনটুইশনটা কি আমাদের ঠিক না বেঠিক সেটা নিয়ে কিন্তু বলে নাই। এইটা হচ্ছে এই কোয়েশ্চেনটা এই পুরা পার্টে করা হয়েছে, আর তারপরে এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে। তো বি ইজ নট দ্য কারেক্ট। সি তে কি বলছে? Public Kathai's argument suggests that if we have a duty to respect other people's essential interests and if possession of false belief constrains agency, then we have an inviolable duty to speak truthfully. আচ্ছা, এখানে ওই যে পুরা সে যে কথাটা বলছে সেটাকেই মোটামুটি বলছে যে তার আর্গুমেন্টটা কি সাজেস্ট করে, কিন্তু তার আর্গুমেন্টটা কেন উঠছে, কেন তার আর্গুমেন্টটা উঠছে, তার আর্গুমেন্টটা উঠছে কারণ মানুষ করছে একটা কোয়েশ্চেন অ্যারাইজ হয়েছে যে কেন লাইনটার অপোজিটে, কেন আমরা লাইনের বিপক্ষে কেন, তখন সেটাকে জাস্টিফাই করতে গিয়ে সে আর্গুমেন্টটা দিবে। ওই কোয়েশ্চেনটা হচ্ছে ফার্স্ট পার্ট, তারপর তার আর্গুমেন্ট হচ্ছে সেকেন্ড পার্ট। তো এখানে শুধু আর্গুমেন্ট আছে, তো এটা হবে। দিতে কি বলছে? তাহলে Palikathi's argument shows that if our intuition that circumstance may make lying permissible is correct, then it's unclear whether there are any grounds for an opposition to lying in the first place. পুরাই irrelevant। এখানে বলতেছে যে ওর আর্গুমেন্টটা কি শো করে, লাইক ওর আর্গুমেন্টে শো করে যে সার্কামস্টেন্স মে মেক lying permissible is correct, then it is unclear whether there are any grounds for an opposition to lying in the first place। মানে বলতেছে যে আসলে এখানে মিথ্যা বলার জন্য কোনো গ্রাউন্ডই নাই, বা লাইং মানে মিথ্যা কথা বলার, সরি, এখানে an opposition to lying মানে মিথ্যা কথা বলার অপোজ করার আসলে এখানে কোনো গ্রাউন্ডই নাই, যেটা আসলে এইখানে কোথাওই বলে নাই যে মিথ্যা কথার অপোজ করা যাবে না, সেই মিথ্যা কথার অপোজ করে পুরা স্টেটমেন্টটা দিছে। সো দিও হবে না। আমাদের কারেক্ট আনসার একটাই আছে, এ। আচ্ছা, বি কেন ইনকারেক্ট সেটা বলি। বিতে বলছে কি যে এখানে many people have an intuitive sense that lying is permissible in some circumstances but lack a principled way to identify those circumstances। আচ্ছা হ্যাঁ, সো এখানে বলতেছে যে many people have that intuitive sense but lack a principled way to identify those circumstances। বলতেছে কি যে আমাদের সবার একটা ইনটুইশন আছে যে কখন মিথ্যা কথা বলা যাবে কখন যাবে না, কিন্তু আমরা বুঝি না যে আসলে কখন মিথ্যা কথা বলা যাবে এন্ড কখন যাবে না। সো ফার্স্টে বলতেছি যে ইনটুইশন আছে, যে আমরা সবাই জানি যে কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলা পারমিসিবল। তারপর বলতেছে যে আমরা জানি না আসলে কোন কোন ক্ষেত্রে মিথ্যা বলা পারমিসিবল, কিন্তু এখানে কিন্তু এই টাইপের কিছুই বলে নাই যে আমরা জানি না কিনা। এখানে বলছে যে আমাদের সবারই একটা ইনটুইশন আছে যে কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা বলা পারমিসিবল। সো এটা যে আমরা জানি কি জানি না, আমরা জানি এটাই এখানে বলে দিছে। এখানে বলছে যে হ্যাঁ আমাদের ইনটুইটিভ একটা সেন্স আছে, বাট এখানে বলতেছে যে
মানে আমরা এই প্রিন্সিপাল ওয়েটা জানি না যে কিভাবে হচ্ছে এই সার্কামস্টেন্স গুলো আইডেন্টিফাই করতে হয়। তারপর এই যে এই লোকটার আর্গুমেন্ট বলছে যে কিভাবে এই প্রবলেমটা সলভ করতে হবে বা কিভাবে হচ্ছে ওই সার্কামস্টেন্স গুলো আইডেন্টিফাই করতে হবে। বাট সার্কামস্টেন্স নিয়ে তো এখানে কোনো কথা নাই। ওই যে আমরা হচ্ছে কি মানে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি না বা সে আইডেন্টিফাই করার ওয়ে বলছে, এটা তো ট্রু না। এখানে আইডেন্টিফিকেশন সম্পর্কে কিছুই বলে নাই, আর তার আর্গুমেন্টেও আইডেন্টিফিকেশন সম্পর্কে বলে নাই। সে বলছে যে কখন মিথ্যা কথা বল মানে সে বলছে যে কেন আমাদের সত্যি কথা বলতে হবে। এখানে ওকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন আমরা মিথ্যাকে অপোজ করতেছি, আমরা কেন মানে কেন আমাদের সত্যি কথা বলতেই হবে, কেন মিথ্যা কথা বলা যাবে না, এটার এত মানে এটার এত বিপক্ষে কেন আমরা। তারপরে সে বলছে যে কেন আসলে সত্যি কথা বলতে হবে, কারণ সত্যি কথা না বললে আদার পিপলের এজেন্সি হার্ম হয়। তো সে এই আর্গুমেন্টটা দিতে, এখানে আইডেন্টিফিকেশনের কোনো ব্যাপার নেই। বুঝে গেছে? আরেকবার একটু প্যাসেজটা পড়ে অপশনটা পড়লে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপর আচ্ছা, তাহলে আমরা সেন্ট্রাল আইডিয়া এন্ড ডিটেইলস এই টাইপেরই কোয়েশ্চেন আরো যদি আমি 30টাও সলভ করে সেম কাহিনী, আমাদের প্যাসেজ পড়তে হবে, তারপর মেইন আইডিয়াটা প্রেডিক্ট করতে হবে, আসলেই বুঝতে হবে, তারপর আমাদের অপশনের সাথে চেক করতে হবে। এই কোয়েশ্চেন গুলা পুরাটাই প্র্যাকটিসের উপরে। এই যে আপনি থিওরিটা জেনে মানে আপনি এখানে এখানে আসলে একেবারে কোনো সূত্র নেই যে এই সূত্রটা আমার ফলো করলে এইভাবে হবে। এখানে আমি শুধু জানবো যে হ্যাঁ আমার পুরো প্যাসেজটা ভালোভাবে পড়তে হবে, হাজার হাজার প্যাসেজ পড়ে পড়ে প্র্যাকটিস করতে হবে, যে যতক্ষণ পর্যন্ত না প্যাসেজ দেখলেই আমি বুঝতে পারি যে হ্যাঁ এই প্যাসেজের টাইটেল আমার কি হবে বা এই প্যাসেজটা আমি এক লাইনে বলতে পারবো, ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করে 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 এফিসিয়েন্ট হইতে হবে। ঠিক আছে? স্যাট ইংলিশ কিন্তু পুরাটাই প্র্যাকটিসের উপরে। মানে আপনি নিজে যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি এফিসিয়েন্ট হবেন। আদারওয়াইজ কোনো মানে 750 ক্রস করার কোনো চান্স নাই আপনি যদি হচ্ছে নিজে একেবারে প্র্যাকটিস করে ঝাঁঝরা করে না পারেন। যতই হচ্ছে আপনি পড়েন বা যতই হচ্ছে হোম টিউটর রাখেন বা যেই কোর্সই করেন না কেন। তো পরে যে ইনফারেন্স বলা হয় এসএপির সবচেয়ে সবচেয়ে কঠিন টপিক। ঠিক আছে? সো ইনফারেন্সে আমরা যাচ্ছি এখন। আমরা অলমোস্ট একটা সবচেয়ে কঠিন টপিক কমপ্লিট করে ফেলছি, সেটা হচ্ছে সেন্ট্রাল আইডিয়া। এখন আরো কঠিন একটা টপিক ইনফারেন্স, সেটাতে যাব। তো ইয়াস, কঠিন দেখে ভয় পাওয়ার কিছু নাই। এন্ড এই কোয়েশ্চেন গুলো সবার লাস্টে মানে সবার লাস্টে সলভ করতে হয় এসএটির, অনেক সময় পাওয়া যায়, তারপরেও মানুষের ভুল হইলে হয় সেন্ট্রাল আইডিয়াতেই হয় নয়তো ইনফারেন্সেই হয়। ঠিক আছে? তো এই কোয়েশ্চেন গুলো একটা দুইটা ভুল হইতে পারে, এটা মাথায় রাখবেন যে একেবারে আপনার যদি 1600-তে 1600 টার্গেট না থাকে তাহলে এই কোয়েশ্চেন একটা দুইটা ভুল হইলে খুব বেশি প্যানিক করার কিছু নেই। রাদার ট্রাই করতে হবে যে গ্রামার পার্টে যেন আমার একটা ভুল না হয়। গ্রামার পার্টে ভুল হইলে সেটা আসলেই প্রবলেম। ঠিক আছে? কিন্তু এই পার্ট গুলোতে একটা দুইটা ভুল হইতেই পারে। আচ্ছা, ইনফারেন্স কোয়েশ্চেন কোনগুলা, কিভাবে বুঝবো যে এটা ইনফারেন্স কোয়েশ্চেন? তো সেটার জন্য আমাদের সবার আগে দেখতে হবে যে গ্যাপ থাকবে। যে fill in the blanks এ যেরকম হচ্ছে ব্ল্যাঙ্ক থাকে একটা, ওইরকম প্যাসেজের এন্ডে একটা গ্যাপ থাকবে, দাগ দেওয়া থাকবে, তারপর বলবে আপনাকে সেন্টেন্সটা কমপ্লিট করতে। প্রেডিকশন বেস মানে ওই যে কমান্ড অফ এভিডেন্সেও কিন্তু গ্যাপ থাকে, কিন্তু কমান্ড অফ এভিডেন্সে আপনাকে বলেই দেওয়া থাকে যে আপনার গ্যাপের মধ্যে একেবারে এক্স্যাক্টলি কোন জিনিসটা বসাইতে হবে। ঠিক আছে? হয় গ্রাফ থাকে, গ্রাফের ডেটা থেকেই একেবারে বুঝা যায় যে হ্যাঁ আমার এই ডেটাটাই মানে এই টাইপের সিমিলার ডেটা বসাইতে হবে, অথবা টেক্সচুয়ালে নরমালি কখনোই থাকে না গ্যাপ। ঠিক আছে? থাকলেও ওই যে মানে কবিতার মতন বা বলে দেয় যে হচ্ছে এই জিনিসটা তোমার গ্যাপের মধ্যে থাকতে হবে। আর এইখানে ইনফারেন্সের যে গ্যাপটা, ইনফারেন্সের গ্যাপটা এরকম হয় না, বরং একটা মানে প্যাসেজের সেন্টেন্স, প্যাসেজের সেন্টেন্সই হুট করে শেষ হয়ে যায়, মানে প্যাসেজটা আমাদের কমপ্লিট করতে হয়। ঠিক আছে? প্যাসেজে একটা থিম চলতে থাকে, সেই থিমটা আমরা মানে তারপরে ওই থিমটাকে আমাদের প্রেডিক্ট করতে হয় যে হ্যাঁ প্যাসেজ এই গতিতে আগাচ্ছে, তারপরে এই গতিতে যদি প্যাসেজ আগাইতে থাকে তাহলে এই প্যাসেজটা এন্ড হবে এভাবে। এই প্রেডিকশনটা করে তারপর আমাদের
সেই অনুযায়ী একটা মানে প্যাসেজটার এন্ডিং এ একটা সেন্টেন্স বসাইতে হয়, মানে নিজের মাথায় বসাইতে হয়, তারপর ওই সেন্টেন্সের সাথে অপশন চেক করতে হয়। সো কিভাবে অ্যাপ্রোচ করব সেটা যদি একটু বলি, প্রথমে আমি হচ্ছে একেবারে সহজ কিছু ব্রেন এক্সারসাইজ করব, ঠিক আছে, মানে ব্রেন ওয়ার্ম আপ আর কি। এটা করলে আপনারা হচ্ছে মানে তারপরের কোয়েশ্চেন গুলো ধরা অনেক ইজি হবে। এখন মনে হবে যে কেন আমি এটা করাচ্ছি, এটা করে কি লাভ, বা মানে হুদাই ডাজন্ট মেক এনি সেন্স মনে হবে। কিন্তু এই ওয়ার্ম আপটা করে নিলে তারপর আপনার পরবর্তীতে প্রেডিক্ট করতে খুব ইজি হবে। আমি কয়েকটা সেন্টেন্স দিচ্ছি, হ্যাঁ, কয়েকটা বুলেট পয়েন্ট। আচ্ছা, বুলেট পয়েন্ট লাগবে না, আমি মুখেই বলি। ফার্স্ট অফ অল মনে করেন যে একটা এরিয়াতে, হ্যাঁ, একটা এরিয়াতে কোনো একটা স্পেসিফিক ব্র্যান্ডের কসমেটিক্স প্রোডাক্টের দাম অনেক বেড়ে গেছে, ঠিক আছে। স্টোরি লাইন বিল্ড করতে দেখেন, কোনো একটা স্পেসিফিক ব্র্যান্ডের প্রোডাক্ট, ওইটার দাম অনেক বেড়ে গেছে, কিন্তু ওই প্রোডাক্টের মানে ওই প্রোডাক্টের যে ইনগ্রেডিয়েন্টস বা ওই প্রোডাক্টটা যেই টাইপের কাজে লাগে, ওই টাইপের কোনো সিমিলার ব্র্যান্ডস নাই এখনো ওই এরিয়াতে, ঠিক আছে। তো কি বললাম, একটা কসমেটিক্স প্রোডাক্ট যেটা হচ্ছে ওই এরিয়াতে ওয়ান অ্যান্ড অনলি ব্র্যান্ড ওই টাইপের কসমেটিক্স প্রোডাক্টের জন্য, কিন্তু ওই ব্র্যান্ডের প্রোডাক্টের দাম অনেক বেড়ে গেছে, ওকে। তারপর যেহেতু দাম অনেক বেড়ে গেছে, কসমেটিক্স প্রোডাক্ট কিন্তু খুব বেশি মানে নেসেসিটি না, ঠিক আছে। আমার যেসব মৌলিক চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো শেষ হওয়ার পরে গিয়ে আমার কসমেটিক্স প্রোডাক্ট সবাই ইউজও করে, ওকে। তো যেহেতু দাম অনেক বেড়ে গেছে, তো এত দাম দিয়ে কে কিনবে ওই জিনিসটা, তো ওইটার ডিমান্ড আস্তে আস্তে ডিক্লাইন করা শুরু করছে বা ডিমান্ড কমে যাওয়া স্টার্ট করছে, ওকে। সো কি কি বললাম, ফার্স্ট অফ অল ওকে, ফার্স্টে দাম বাড়ছে, তারপর ওইটার ডিমান্ড কমে যাওয়া স্টার্ট করছে, তারপর কি হয়েছে, ওই এলাকার কোনো একটা লাইক ওই এলাকার মানুষরাই মিলে একটা নতুন ব্র্যান্ড দাঁড় করাইছে, ঠিক আছে। ওই ব্র্যান্ডটা সবার জন্য অনেক বেশি কনভেনিয়েন্ট ছিল, প্লাস দ্যাট ব্র্যান্ড হ্যাজ আ চিপার ভ্যালিউ, মানে ইনগ্রেডিয়েন্ট লিস্ট সেম, কসমেটিক্স প্রোডাক্টসও সেম, যেই টাইপের প্রোডাক্ট আগের ব্র্যান্ডের ছিল সেই টাইপের মানে সেই টাইপের প্রোডাক্টসই এই ব্র্যান্ডও আছে, বাট দ্য প্রাইসেস আর আ লিটল বিট লেসার, ঠিক আছে। সো তারপরের কাহিনীটা কি, যেহেতু আরেকটা নতুন ব্র্যান্ড আসছে এন্ড ওইটার প্রোডাক্টসটাও সিমিলার কিন্তু প্রাইসটা কম, সো এখন কনক্লুশন কি, মানে এর পরের কাহিনীটা, এর পরের বুলেট পয়েন্টসে আসলে আমি কি লিখতে পারি, মানে মোস্ট প্রেডিক্টেবল আনসার কি, কমেন্ট করে যান। সবাই এটা কমেন্টে লিখবে যে এরপর সবচেয়ে মোস্ট প্রেডিক্টেবল পরের সেন্টেন্সটা কি হতে পারে। ডিমান্ড ইনক্রিজ অফ হোয়াট, কিসের ডিমান্ড ইনক্রিজ, নতুন যে ব্র্যান্ডের প্রোডাক্টটা, হ্যাঁ। সো এখানে আমাদের মেইন যে জিনিসটা হবে যে আগে যে ব্র্যান্ডটা ছিল ওই ব্র্যান্ডের প্রোডাক্টের তুলনায় এটার ডিমান্ড অনেক বেশি বেড়ে যাবে বা ওইটার ডিমান্ড একেবারেই কমে যাবে। সো আমরা সবাই মোটামুটি বুঝতে পারতেছি যে এই তিনটা স্টেটমেন্টের পরে, যদিও এটা অনেক ইজি, তারপরেও আমরা মোটামুটি ক্লিয়ার যে এই তিনটা স্টেটমেন্টের পরে একেবারে লাস্ট স্টেটমেন্টটা কি হইতে পারে বা এই জিনিসগুলোর রেজাল্টটা কি, বুঝতে পারছি না সবাই। তো যেহেতু বুঝতে পারছি, তার মানে
ইনফারেন্স কোয়েশ্চেন সলভ করার জন্য আমাদের ব্রেন আসলে কাজ করতেছে, আমাদের ব্রেন রেডি আছে, সো আমরা ইনফারেন্স সলভ করতে পারবো, ভয় পাওয়ার কিছু নেই। প্রেডিকশন দিতে পারা মানে ইনফারেন্স অর্ধেকটা। তো এখন কি হবে যে সো এখন আমরা চাই যে আসলে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। এটা একটা এক্সাম্পল ওয়ার্ম আপ ছিল। অ্যাপ্রোচ করার জন্য আমাদের পুরো প্যাসেজটা পড়তে হবে, একেবারে এর মতোই, সেন্ট্রাল আইডিয়াজ এর মতোই পুরো প্যাসেজটা পড়তে হবে। পড়ে তারপরে লাস্ট লাইনে, মানে যেই লাইনে গ্যাপটা আছে, ফার্স্টে লাস্ট লাইনটা একবার পড়ে নিব। কোয়েশ্চেন পড়ার দরকার নেই, কারণ কোয়েশ্চেনে এটাই বলবে যে গ্যাপটা ফিল আপ করতে। তো কোয়েশ্চেন দরকার নেই, লাস্ট লাইনটা একটু পড়ে আইডিয়া নিয়ে রাখবো যে হ্যাঁ আচ্ছা লাস্ট লাইনটা এই দিকে যাচ্ছে। তারপর পুরা প্যাসেজটা পড়বো, মানে এক দুই লাইন পড়লে হবে না, আসলে পুরো কনটেক্সটটা আমাদের বুঝতে হবে। পড়ে তারপর অপশন দেখা ছাড়া একটা প্রেডিকশন দিব, যে এখানে কিন্তু আমার কোনো অপশন ছিল না, তারপরে আমি বুঝতে পারছি না যে হ্যাঁ অবভিয়াসলি এটাই হওয়ার কথা, ওই রকমই যে একটা অবভিয়াস প্রেডিকশন থাকবে ওই প্যাসেজটা, সেই অবভিয়াস প্রেডিকশনটা আমরা দিব। সেই প্রেডিকশনটা কোন অপশনটার সাথে ম্যাচ করতেছে সেটা ম্যাচ করলেই না। তো কি কি করতে হবে? Create the last incomplete sentence, তারপর হচ্ছে the whole paragraph, তারপর নিজের একটা প্রেডিকশন দিতে হবে। সেই প্রেডিকশনের সাথে তারপর অপশন ম্যাচ করতে হবে। ওকে, সো এই চারটা স্টেপ ফলো করে তারপর অ্যান্সার গুলো করতে হবে, ট্রাই করি। কোয়েশ্চেনে যাই। এই যে একটা ইনফারেন্স কোয়েশ্চেন, এই যে লাস্টে একটা গ্যাপ আছে। তো দিস সায়েন্টিস্ট দেয়ারফর ইমপ্লাই দ্যাট, তার মানে কোন একটা সায়েন্টিস্টের কোন কথাবার্তাকেই হচ্ছে মানে ওইটার বেসিসে আরো গেছে আর কি। ওকে, সো সায়েন্টিস্ট কি বলছে না বলছে আমরা ফার্স্ট থেকে শুরু করি। Many animals, including humans, must sleep, and sleep is known to have a role in everything from healing injuries to encoding information in long-term memory. But some scientists claim that from an evolutionary standpoint, deep sleep for hours at a time leaves an animal so vulnerable that the known benefits of sleeping seem insufficient to explain why it became so widespread in the animal kingdom. So, আমরা ফার্স্টে প্যাসেজটা বুঝবো, তারপরে আমরা প্রেডিকশন দিতে পারবো। কি বলছে যে অ্যানিমালস অ্যান্ড হিউম্যানস এর জন্য মানে সবারই ঘুমাইতে হয়, এন্ড ঘুমানোর একটা অনেক ইম্পর্টেন্ট রোল আছে ইনজুরি হিল করার জন্য, অথবা আমাদের লং টার্ম যে মেমোরি আছে সেটাকে লাইক এস্টাবলিশ করার জন্য, আমাদের লং টাইম মেমোরিকে বিল্ড করার জন্য স্লিপের অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে, সেটা আমরা জানি। ওকে, কিন্তু সায়েন্টিস্টরা বলতেছে যে from an evolutionary standpoint, deep sleep for hours at a time leaves an animal so vulnerable that the known benefits of sleeping seem insufficient to explain why it became so widespread in the animal kingdom. বলতেছে কি যে একটা সেম টাইমে যদি একটা অ্যানিমাল ডিপ স্লিপে থাকে অনেকক্ষণ ধরে, তাহলে এটা হচ্ছে ওই অ্যানিমালটাকে অনেক ভালনারেবল করে ফেলে। এন্ড এটা হচ্ছে ওদের একটা স্টাডির ফাইন্ডিং, এন্ড এইটা দেখে ওরা বুঝতেছে যে ওরা এখন পর্যন্ত যা কিছু আবিষ্কার করছে, যা কিছু স্টাডি পাওয়া গেছে, সেগুলো আসলে ইনসাফিসিয়েন্ট। এগুলা দিয়ে বোঝা যায় না যে কেন স্লিপ এত বেশি ওয়াইড স্প্রেড, বা কেন হচ্ছে স্লিপটা আসলে সবার জন্য এত বেশি গুরুত্বপূর্ণ, এন্ড সব অ্যানিমেলদের মধ্যে এটা স্প্রেড হয়ে আছে। সো আমরা এখন কি প্রেডিকশন দিতে পারি অপশন দেখা ছাড়া? অপশনটা না দেখে আপনারা শুধু এইটুকু দেখে আমাকে একটু বলেন যে এতটুকু দেখে কি প্রেডিকশন হয়, যে বলতেছে যে স্লিপটা আসলে সবার জন্য ইম্পর্টেন্ট, এন্ড স্লিপ সম্পর্কে খুব বেশি সাফিসিয়েন্ট আমাদের স্টাডিজ নাই, বা বুঝতে পারতেছে না সায়েন্টিস্টরা যে কেন স্লিপিং এত বেশি ওয়াইড স্প্রেড।
তো এই কারণে সায়েন্টিস্টরা কিছু একটা বলতেছে বা কিছু একটা ইমপ্লাই করতেছে। এখন কি ইমপ্লাই করবে? আপনার প্রেডিকশন যে একেবারে হুবহু অপশনের সাথে মিলতে হবে? নট নেসেসারি। যেহেতু ফার্স্ট কোয়েশ্চেন, সেহেতু আমি নিজেই হচ্ছে আপনাদেরকে পুরাটাই করে দিই, তারপরে এগুলো থেকে আপনারা প্রেডিকশন দিন। কোয়েশ্চেন কেটে গেছে। তো এখানে কি বলছে? বলছে যে আসলে ডিপ মানে আমরা বুঝতেছি যে স্লিপ ইম্পর্টেন্ট, তারপর বুঝতেছি না যে কেন আসলে স্লিপ ইম্পর্টেন্ট, এটা এখনো আমাদের আসে নাই, এটা এখনো রিসার্চ করে বের করতে পারে নাই। তার মানে কি স্লিপ আসলে ইম্পর্টেন্ট, কিন্তু এটা কেন ইম্পর্টেন্ট সেটা বোঝার জন্য আরো বেশি রিসার্চ দরকার, যে রিসার্চ গুলো এখনো হয় না। আচ্ছা, তো এই টাইপের একটা কিছু আসতে হবে। দেখি আমরা কোথায় আছেন। এতে বলছে যে prolonged deep sleep is likely advantageous in ways that have yet to be discovered। মানে কি একটা ডিপ স্লিপ আসলে অ্যাডভান্টেজিয়াস, যেটা হচ্ছে আমি বললাম মাত্র, কিন্তু ইন ওয়েজ দ্যাট হ্যাভ ইয়েট টু বি ডিসকভার্ড, মানে এটা কি কি ওয়েতে অ্যাডভান্টেজিয়াস, যে সেই ওয়ে গুলা ডিসকভার হয় নাই এখনো। সো এই হওয়ার কথা আমাদের একেবারে মোস্ট অবভিয়াসলি, কিন্তু তারপরেও আমরা হচ্ছে আরেকটু বাকিগুলোও দেখি। বিতে কি বলছে? Most traits perform functions that are hard to understand from an evolutionary standpoint. So, most traits যে কোনো কিছু হইতে পারে, নট নেসেসারিলি স্লিপেরই হইতে হবে। তো বলতেছে যে মোস্ট ট্রেটস পারফর্ম ফাংশন দ্যাট আর হার্ড টু আন্ডারস্ট্যান্ড ইভলিউশনারি স্ট্যান্ড পয়েন্ট থেকে। তো এইটা আসলে আমাদের এই প্রেডিকশনের সাথে বা স্লিপিং এর সাথে হচ্ছে রিলেভেন্ট না। এখানে বলতেছে যে যে কোনো টাইপের ট্রেটই হচ্ছে এমন এমন কিছু ফাংশন পারফর্ম করে যেগুলো হচ্ছে মানে এখনো বুঝতে আমাদের কষ্ট হচ্ছে। ওকে, সো এটা হবে না, এটার সাথে স্লিপের কোনো সম্পর্ক নেই আসলে। তো বি বাদ। সিতে কি বলছে? ইট ইজ মোর ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ ওয়াইডস্প্রেড প্রলং ডিপ স্লিপ ইজ দ্যান টু আন্ডারস্ট্যান্ড ইটস ফাংশন। আচ্ছা, এখানে বলতেছে যে ডিপ স্লিপ কতটা বেশি ছড়াইছে সেটা আমাদের বুঝা বেশি জরুরি, রাদার দ্যান এটার ফাংশন বুঝা। সো কোনটা আসলে জরুরি আর কোনটা জরুরি না, এই টাইপের কোনো কিছু কিন্তু প্যাসেজে বলে না। তো প্যাসেজে আসলে জরুরি নিয়ে আলাপও করতেছিল না, প্যাসেজে বলতেছিল যে ওরা আসলে বুঝে না, এখনো জানে না। তো ইম্পর্টেন্স নিয়ে কিন্তু এখনো আলাপ করেনি, সো এটা বাদ। ডিতে কি বলছে? Many traits that provide significant benefits for an animal also likely pose risks to that animal। পুরাই ইররিলেভেন্ট, এখানে হচ্ছে কিছু ট্রেডস এর বেনিফিটও আছে আবার রিস্কও আছে। তো এইটা হচ্ছে আসলে এইটার সাথে কোনো রিলেভেন্টই না। এখানে স্লিপ নিয়ে কথা বলছে, স্লিপের অ্যাডভান্টেজ এন্ড স্লিপের হচ্ছে ভালনারেবিলিটি নিয়ে কথা বলবে। সো এখানে অন্যান্য ট্রেডের আসলে কি বেনিফিট আছে বা কি রিস্ক আছে, দ্যাটস নট ইম্পর্টেন্ট। তো বাকিগুলো হবে না, অ্যান্সার হচ্ছে ক্লিয়ার সবাই? হ্যাঁ, একজন এ বলছে, বাকিরা সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরের কোয়েশ্চেন দেখি। আচ্ছা, এখানে কি কি বলছে? ফার্স্ট লাস্ট পার্টটা কি করি? Therefore, for rail to remain a viable alternative to short haul flight। আচ্ছা, সো মানে রেলকে ফ্লাইটের অল্টারনেটিভ হিসেবে রাখতে হইলে কি করতে হবে? এই যে টু রিমেইন আ ভায়াবল অল্টারনেটিভ অফ শর্ট হাউস ফ্লাইট, তার মানে ফ্লাইটের অল্টারনেটিভ হিসেবে ট্রেনকে রাখতে হইলে ট্রেনের কি কি করতে হবে সেটা বলতে হবে। দেখি ট্রেনের সাথে কি কি বলছে। আচ্ছা, রিসার্চার সে X and Y model varying levels of passenger redistribution from short haul flights, okay, to high speed rail trips. Planes travel faster than trains, but air travel typically requires 3 hours of lead time for security, baggage handling, and boarding that rail travel doesn't. Okay. So short haul routes take similar amounts of time by air and by rail. However,
the model suggests that as rail passenger volumes approach current capacity limits, strong lead times emerge. ওকে, আচ্ছা, সো এখানে কি বলতেছে যে ট্রেনের সাথে ফ্লাইটের কম্পারিজন করতেছে, বলতেছে যে প্লেন অবশ্যই ট্রেনের থেকে ফাস্ট ট্রাভেল করে, ঠিক আছে? প্লেন, এই যে প্লেন হচ্ছে ট্রেনের থেকে ফাস্টার, কিন্তু প্লেনের কি হয় যে 3 ঘন্টা একটা লিড টাইম আছে, মানে 3 ঘন্টা ধরে ওদের হচ্ছে সিকিউরিটি, তারপর ব্যাগেজ, এইসব নিয়ে একটা টাইম চলে যায়। এই কারণে রেল আর আর এইগুলো তো হচ্ছে ট্রেনের জন্য লাগে না। এই কারণে শর্ট হল যে ফ্লাইট গুলো আছে, মানে কম সময়ের ফ্লাইট গুলা, ওই ফ্লাইট গুলো হচ্ছে সিমিলার, মানে ওই ফ্লাইট গুলা আর ট্রেনে ট্রাভেল করতে সেম সময় লাগে, কারণ ওই যে 3 ঘন্টা চলে যায় সিকিউরিটি পারপোসে। সো যেহেতু সেম সময় লাগে, সেহেতু তারপর কি বলছে, however the model suggests that rail passenger volumes approach current capacity time limits, so long lead time emerge. আচ্ছা, কিন্তু একটা জিনিসের রেইলের বেশি সময় লাগতেছে কেন? কারণ রেইলে যে পরিমাণ প্যাসেঞ্জার আছে সেটা ক্যাপাসিটির থেকে বেশি। যেহেতু ক্যাপাসিটির থেকে বেশি, সেহেতু এই যে রেইলের যে প্যাসেঞ্জাররা আছে তারা, মানে তাদের অনেকক্ষণ বসে থাকতে হয়, যেহেতু ভরে যায়, মানে ক্যাপাসিটি ফিল হয়ে যায়, সেহেতু পরের ট্রেন পাওয়ার জন্য অনেকটা টাইম বসে থাকতে হয়। এই কারণে ট্রেনে বেশি সময় লেগে যায়। সো ট্রেন যদি ফ্লাইটের মতো, মানে ফ্লাইটের অল্টারনেটিভ হইতে চায় সেম টাইমের, তখন ট্রেনকে আসলে কি করতে হবে? প্রেডিক্ট করে ট্রেনকে কি করতে হবে? ট্রেনের ক্যাপাসিটি বাড়াইতে হবে। ট্রেনের যদি ক্যাপাসিটি বাড়ায় বা বেশি ট্রেন যদি আসে, একই রুটে যদি আরো অনেকগুলো ট্রেন চলে, তখন ক্যাপাসিটি ঠিক হয়ে যাবে। আর যেহেতু সিকিউরিটি পারপাসে প্লেনের বেশি সময় লাগতেছে, সময়টা যেহেতু সেম লাগতেছে, সো ক্যাপাসিটিটা সেম হইলে সব ঠিকঠাক হয়ে যাবে। তো দেখি আমরা তাহলে এতে কি বলছে, রেল সিস্টেম শুড অফার ফিউয়ার লং হাউল রুটস এন্ড এয়ারলাইন্স শুড অফার মোর লং। আচ্ছা না, এখানে হচ্ছে দুইটাকেই কিছু একটা করতে বলতেছে। এন্ড রেল সিস্টেম যদি আরো কমায় ফেলে তাহলে তো আরো বেশি ঝামেলা হয়ে যাবে, কারণ ক্যাপাসিটি এমনিতেই কম। তো এবার বিতে কি বলছে, রেল সিস্টেম মে নিড টু স্কেডিউল অ্যাডিশনাল ট্রেনস ফর দিস রুটস। হ্যাঁ, ওরা যদি আরো বেশি ট্রেন আনে তাহলে ক্যাপাসিটি বেড়ে যাবে। ক্যাপাসিটি যদি বেড়ে যায় তাহলে প্যাসেঞ্জারের সাথে ক্যাপাসিটির একটা সামঞ্জস্য হয়ে যাবে, তখন বসে থাকতে হবে না। তখন ট্রেন আর প্লেনে সিমিলার টাইম লাগবে, তখন এই দুইটার অল্টারনেটিভ হতে পারবে। তো বি হওয়ার কথা। আচ্ছা, সিটি কি বলছে, সিকিউরিটি ব্যাগেজ হ্যান্ডলিং এন্ড বোর্ডিং প্রসিডিউরস ইউজড বাই এয়ারলাইন্স মে নিড টু বি ইমপ্লিমেন্টেড ফর রেল সিস্টেম। ট্রেনে এমনিই বেশি সময় লাগে, আরো যদি হচ্ছে সিকিউরিটি সিস্টেম আনে তাহলে তো আরো অনেক বেশি সময় লাগবে, তখন কিভাবে হচ্ছে এটার অল্টারনেটিভ হবে? এমনিতেই প্লেনে লাগতেছে সময় কম, সো সিও হবে না। ডিতে কি বলছে, passengers who travel by rail for these routes will need to accept that lead times will be similar to those for air travel. আচ্ছা, ডিতে বলছে যে প্যাসেঞ্জারদের একসেপ্ট করে নিতে হবে যে রেলে আসলে বেশি সময়ই লাগবে। তো এইটা তো আসলে প্যাসেঞ্জারের অ্যাকসেপ্টেন্সের ব্যাপার না, এখানে হচ্ছে আসলে কিভাবে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি দুইটা সিমিলার হবে বা দুইটার অল্টারনেটিভ হবে সেটা নিয়ে কথা। তো ডি হবে। তো বি হচ্ছে আমাদের মোস্ট কারেক্ট। সবাই বুঝতে পারছি? সবাই একেবারে ক্লিয়ার? আচ্ছা, বি বলছিলা সবাই? সো হ্যাঁ, আই গেস সবাই ক্লিয়ার। ওকে, তাহলে এটা লাস্ট কোয়েশ্চেন ইনফারেন্সে, এটা হচ্ছে আপনারা একটু ট্রাই। তো এখানে কি বলছে যে ফার্স্টে এই লাস্ট লাইনটা একটু দেখি, রিসেন্ট রিসার্চার্স অন introducing engineered DNA into plant species to inhibit their reproduction may offer a path toward exclusively targeting E. azula, consequently something. আচ্ছা, ফার্স্টে কি করতে হবে? Euphoria azula, okay, is a Eurasian plant that has become invasive in North America, where it displaces native vegetation and thickens cattle. Okay. Eazula can be controlled with chemical herbicides, but that approach can also kill harmless plants near it. Recent research on introducing engineered DNA into plant species to inhibit their reproduction may offer a path toward exclusively targeted Eazula. Consequently, dash. আচ্ছা, সো একটা প্ল্যান্টের কথা বলছে, প্ল্যান্টও না ঠিক স্পার্জের কথা বলছে। তো এটা হচ্ছে এক টাইপের প্ল্যান্ট যেটা ভেজিটেশন, মানে শাকসবজির যে বৃদ্ধি বা শাকসবজির খেতে প্রবলেম ক্রিয়েট করে এন্ড কেটলকে সিক করে দেয়, মানে এইটা অ্যাকচুয়ালি একটা প্রবলেমেটিক প্ল্যান্ট, ঠিক আছে, আগাছার মতো।
সো এইটাকে কন্ট্রোল করা যায় হার্বিসাইড দিয়ে, কেমিক্যাল হার্বিসাইড দিয়ে বা রাসায়নিক দিয়ে, কিন্তু কেমিক্যাল দিলে এটা অন্য প্ল্যান্ট গুলোকেও ক্ষতি করবে। তো এই কারণে রিসার্চ এখন কি করছে যে এটার ভিতরে ডিএনএ দিয়ে দেওয়ার একটা প্ল্যান করতেছে, বা একটা রিসার্চ করে বের করছে যে এটা ডিএনএ দিতে পারবে। ডিএনএ দিলে কি হবে এখন, আমাদের প্রেডিকশনটা কি আসতে পারে যে ডিএনএ দিলে শুধুমাত্র এইটার যে গ্রোথটা বা এইটার যে জন্মটা সেটা বন্ধ হয়ে যাবে, বা এইটা অ্যাকচুয়ালি মরে যাবে বা কিছু একটা প্রবলেম হবে যেই কারণে এইটা শেষ হয়ে যাবে, কিন্তু অন্য কোনো প্ল্যান্টের কোনো ক্ষতি হবে না। তো এটা আমরা দেখি কোথায় আছে, মেকিং ইন্ডিভিজুয়াল ইএসুলা প্ল্যান্টস more susceptible টু এক্সিস্টিং কেমিক্যাল হার্বিসাইড। আচ্ছা, এইটাকে আরো হচ্ছে কেমিক্যাল হার্বিসাইডস এর মানে এই প্ল্যান্টটাকে কেমিক্যাল হার্বিসাইডস এর পরেও যেন এই প্ল্যান্টটা এক্সিস্ট করে, কেমিক্যাল দেওয়ার পরেও সেই মানে এইটার মধ্যে সেই জিনটা দিয়ে দিবে। কিন্তু এটা তো ট্রু না, আমরা তো এই প্ল্যান্টটাকে বাঁচায় রাখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি এটা মরে যায়। আর এখানে বলছেন যে কেমিক্যাল দেওয়ার পরেও যেন বেঁচে থাকে, তো এটা হবে না। তৃতীয় কি বলছে, এনহ্যান্সিং দ্য ইকোলজিক্যাল বেনিফিটস অফ ইয়েসুল্লাহ ইন নর্থ আমেরিকা। এইটার বেনিফিট বাড়াবে কিভাবে, এটা তো একটা ক্ষতিকর প্ল্যান্ট, এটাকে শেষ করতে হবে। এইটার এই প্ল্যান্টটাকে পুরো চেঞ্জ করা ছাড়া তো একটা ক্ষতিকারক প্ল্যান্টকে বেনিফিশিয়াল করে ফেলা যায় না রাতারাতি, তো বিয়ে হবে না। চিতে বলছে কি, এনাবলিং কেটল টু কনজিউম ইয়েসুলা উইদাউট বিকামিং সিক। আচ্ছা, একটা প্ল্যান্ট আরেকটা প্ল্যান্টকে ডিরেক্টলি কনজিউম তো করে ফেলতে পারবে না, আর এইটা হচ্ছে যেহেতু এই কেটলটা সিক হয়ে যাচ্ছে, তো এইটার আশেপাশে এটা থাকলে এইটা হচ্ছে আশেপাশে থাকলে এটা সিক হয়ে যাচ্ছে, আর এটাকে কনজিউম করে সেটা উইদাউট বিকামিং সিক ইটস নট দ্যাট কনভেনিয়েন্ট। রাদার আমাদের ইএসুলাকে নিয়ে কাজ করতে হবে। আর এখানে তো বলেই দিছে যে ইএসুলার মধ্যে জিন দিবে, তাহলে কেটলের মধ্যে তো কোনো জিন দিচ্ছে না, সো কেটল এটাকে খাইলে কেন হচ্ছে কেটল সিক হবে না। ডিতে কি বলতেছে যে রিডিউসিং ইনভেসিভ ইএসুলা নাম্বারস উইদাউট হার্মিং আদার অর্গানিজম। তো এইটাই একেবারে পারফেক্ট, যে এটা নাম্বারটা কমে যাবে বা এটা রিডাকশন হবে, অন্য কোনো প্ল্যান্টের বা অন্য কোনো অর্গানিজমের কোনো ক্ষতি হবে না। সো ইয়াস, ডি হচ্ছে আমাদের মোস্ট কারেক্ট আনসার। বাকি সব ক্লিয়ার সবাই? ওকে, সো সবাই আই গেস তিনটা সাব টপিকে খুব ভালোভাবে ক্লিয়ার, এন্ড এটাতে সবাই ডি বলছিল। তো আই গেস কারো এটাতে কোনো প্রবলেম নাই। এন্ড ক্লাসের ফার্স্টের দিকে সবার কিন্তু ভুল বেশি হচ্ছিল রাদার দ্যান ক্লাসের লাস্টে এসে। তো এটাই হয় আসলে, যখন আমরা অনেক বেশি প্র্যাকটিস করতে থাকি তখন কি আমাদের হচ্ছে আপনা আপনি ভুলগুলা কমে যেতে থাকে। সো ইংলিশ অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ ভালো হবে না এটা। তো আই হোপ সবার সবকিছু ক্লিয়ার। অ্যান্ড তারপরেও যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয় নিজেরা কোয়েশ্চেন সলভ করার সময় বা প্র্যাকটিসের সময়, যদি কোনো কিছুতে প্রবলেম মনে হয় গ্রুপে দিবেন, অথবা গ্রুপে যদি আমি না থাকি আমাকে ইনবক্স করলেও হবে। যে কোনো কোয়েশ্চেন যে কোনো কিছুর জন্য যখন ইচ্ছা আপনারা হচ্ছে আমাকে টেক্সট দিয়ে রাখেন, আমি হচ্ছে সাথে সাথে রিপ্লাই না দিলেও আমি সলভ করে দিব। তো ওকে গাইস, তাহলে এতটুকুই থাকুক আজকে। আল্লাহ হাফিজ সবাইকে, সবাই তাহলে